প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের ঈদ আয়োজনের প্রথম এপিসোডে সবার প্রিয় রবি ভাইয়ের পাঠানো বেশ কয়েকটি ঘটনা এবং জিল্লুর রহমান ভাইয়ের পাঠানো ঘটনা নিয়ে সাজিয়েছিলাম। আপনারা অনেকেই সেই ঘটনাগুলোর দারুণ প্রশংসা করেছেন। আজকের যেই আয়োজন, এই আয়োজনে আমাদের চিফ মডারেটর সৌমিত্র রয়ের পাঠানো 3টি ঘটনা থাকছে, সাথে থাকছে সাদিকুর রহমান ভাইয়ের পাঠানো একটি ঘটনা। যদিও বা আজকে সাংবাদিক এনামুল হক আবির ভাইয়ের পাঠানো একটি ঘটনার প্রচারের কথা ছিল, একটি দারুণ এবং মজার কারণে আমরা ওনার ঘটনাটি আমাদের একদম শেষ এপিসোড, যেটি অর্থাৎ ঈদ স্পেশাল আয়োজনের একদম চতুর্থ এপিসোড, সেখানে নিয়ে গিয়েছি। বলতে পারেন কেন? এটারও একটা দারুণ কারণ রয়েছে। কারণ হচ্ছে, সাংবাদিক এনামুল হক আবির ভাই এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এই ধরনের ঘটনা খুবই রেয়ার। কারণ এই ঘটনাটি মহান মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। আর কাকতালীয়ভাবে এবারে আমাদের যে ঈদ স্পেশাল আয়োজনের শেষ এপিসোডটি আমরা করতে যাচ্ছি, এটি পড়ে গেছে মহান স্বাধীনতা দিবসে, অর্থাৎ 26শে মার্চে। এই কারণেই মূলত আমরা ওনার ঘটনাটি আমাদের একদম শেষ এপিসোডে রেখেছি। প্রিয় লিসেনার্স, আমাদের সাথে যারা যুক্ত হয়ে যাচ্ছেন, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehourworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি: afnanthehourworldbd afnanthehourworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে। এটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। আর অল্প কয়েকদিনের মধ্যেই আমরা সেখানে দারুণ দারুণ সব হরর ইভেন্টগুলো আনতে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের এই এপিসোডের প্রথম ঘটনায়। আর প্রথম ঘটনাটি থাকছে সৌমিত্র রয়ের পাঠানো। চলুন শুনে আসি প্রথম ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে আছে যে সৌমিত্র রয়ের পাঠানো একটি ঘটনা পিশাচ পক্ষী। এই ঘটনাটি আমরা এবারের উইন্টার হরর কার্নিভালে প্রচার করেছিলাম। ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিলেন সোহেল ভাইয়ের কাছ থেকে। সোহেল ভাই উনি পেশায় একজন ভ্যান চালক। সৌমিত্র রয় যখন তার নানা বাড়িতে গিয়েছিলেন, তখন সেখান থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন। এবারে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটিও কিন্তু এই সোহেল ভাইয়ের কাছ থেকেই উনি পেয়েছেন। কিছুদিন আগে সৌমিত্র রয় যখন তার নানা বাড়িতে যান, যেটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সীতারামপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে, তো সেখানে যখন গিয়েছেন, সেখানে যাওয়ার পর তো ওনার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে একটু ঘোরাঘুরি করেন। ওখানে তো আসলে ঘোরাঘুরি করার মতো ওরকম জায়গা নাই, তবে ওখানে যে একটা নদী রয়েছে, মধুমতি নদী, এই মধুমতি নদীটা ট্রলার যোগে পার হওয়ার পর ওপাশে কিন্তু বেশ কয়েকটা জায়গা রয়েছে। তারাপুর আছে, বাবুখালী আছে, মোহাম্মদপুর আছে। তো বাবুখালী নামক যে জায়গাটা আছে, ওখানে একটা বাজার রয়েছে। ওই বাজারে বেশ কিছু মুখরোচক খাবার পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে খাসির মাংস দিয়ে একটা স্পেশাল মোগলাই। সৌমিত্র রয় কি করেন, নানা বাড়িতে গেলে এই জিনিসটা মিস করতে কখনোই চান না। যখনই যান তখনই ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করেন। তো বরাবরের মতো এবারেও কিন্তু এই সোহেল ভাইকে সাথে নিয়েছিলেন। সোহেল ভাইকে সার্বক্ষণিকই রাখেন, ওনারা যেখানে যান সেখানেও সোহেল ভাইকে নিয়ে যান। যে খাবারগুলো খান, সোহেল ভাইও ওনাদের সাথে গল্প গুজব করতে করতে উনিও খেতে থাকেন। তো সৌমিত্র রয় যখন জানালেন যে পিশাচপক্ষী ঘটনাটি আমাদের চ্যানেলে প্রচারিত হয়েছিল, তখন সোহেল ভাই তো আসলে এই যে ইউটিউব বা এই বিষয়গুলো জানেন না। ওনার কাছে একটা স্মার্টফোন আছে, তবে ইউটিউব বা হোয়াটসঅ্যাপ এই বিষয়গুলো উনি ওইভাবে আসলে বোঝেন না। তখন ওনাকে বিষয়টা দেখালেন। দেখানোর পর উনিও আরো বেশ কিছু ঘটনা বলতে আগ্রহী হন এবং উনি বলেন কত ঘটনা লাগবে, শত শত ঘটনা ওনার জানা আছে। এরপর সৌমিত্র রায় বলেন যে ঠিক আছে ভাই, ছোট ঘটনা না হয় আমরা একটু পরে শুনি, একটু বড় ঘটনা হলে কেমন হয়। এরপর এই সোহেল ভাই দারুণ একটি ঘটনা শেয়ার করেন সৌমিত্র রায়ের সাথে। ঘটনাটি, এটার যে সময়কাল, এটা উনি নির্দিষ্ট করে বলতে পারেননি। অনেক আগের ঘটনা তো নির্দিষ্ট করে অনেক তথ্যই বলাটা মুশকিল, বিশেষ করে আশেপাশে যারা আছেন
তারা মোটামুটি যারা অনেক বয়স্ক তারা এই ঘটনাটা জানেন, তারাই মূলত অনেকগুলো নাম বলতে পারেন যে এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত যারা যারা ছিলেন। এই ঘটনার সাথে মূল সম্পর্কযুক্ত দুজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে রহিম আলী আর একজনের নাম হচ্ছে ময়না। এই যে রহিম আলী, উনি একজন দিনমজুর ছিলেন। ওনার প্রথম সন্তান ময়না যখন জন্মগ্রহণ করার কয়েক বছরের মাথায় অসুস্থতাজনিত কারণে এই রহিম আলীর স্ত্রী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। মেয়ের অযত্ন হবে, সৎ মায়ের ঘরে মেয়ে ভালো থাকবে না, এই চিন্তা করে রহিম আলী আর বিয়ে শাদী করেননি। নিজের মেয়েকে অনেক কষ্টে বড় করছিলেন। তো এইভাবে যেতে যেতে মেয়ের বয়স প্রায় 14-15 হয়ে গেছে, এমন একটা সময় হয়ে গেছে। তো মেয়েটা খুবই ভালো, যথেষ্ট ভদ্র নম্র। আর রহিম আলীর বেশ কয়েকটা গরু ছাগল ছিল। মেয়েটা কি করত, এই গরু ছাগলগুলো দেখাশোনা করত, আর ঘরে তো কিছু হাঁস মুরগি থাকেই, সেগুলো দেখাশোনা করত। আর রহিম আলী উনি যে দিনমজুর ছিলেন, ওনার ওরকম জমি জমা কিছুই ছিল না, শুধু ভিটে মাটি ছাড়া উনি দিনমজুর এই পেশাতেই নিয়োজিত রেখেছিলেন নিজেকে। একদিন হয় কি, এই ময়না সে সকালবেলা যখন এই গরু ছাগল নিয়ে বাইরে বেরিয়েছে, দুপুরবেলা তো সে বাবার জন্য খাবার দাবার রান্না করে রাখে। আর উনি যে দিনমজুরের কাজ করেন ওই গ্রামেই আশেপাশেই করেন, যাতে করে দুপুরবেলা বাড়িতে খেতে আসতে পারেন। খুব বেশি দূরে যেতে পারেন না, কারণ মেয়ে তার বাড়িতে একা, এই জন্য উনি দূরে যান না, একদম কাছাকাছি থাকেন যাতে মেয়ের খোঁজ খবর নিতে পারেন। উনি দুপুরবেলা বাড়িতে এসেছেন, এসে দেখেন যে ময়না নাই। ময়না কোথায় গেল, খোঁজাখুঁজি হচ্ছে। আশেপাশে যারা প্রতিবেশী আছেন তাদেরকে জিজ্ঞেস করা হলে বলে যে আরে দেখো, মেয়েটা হয়তোবা গরু ছাগল নিয়ে গেছে, কোথায় বসে আছে, এই জন্য হয়তোবা আসতে পারেনি। ও কিছু না, তুমি আসো আমাদের বাসায় খাওয়া দাওয়া করে নাও। তো প্রতিবেশীর বাসায় উনি খাওয়া দাওয়া করে আবার চলে গেছেন। বিকালে যখন আসছেন তখনও দেখে ময়না ফেরত আসেনি। আশেপাশে উনি খোঁজ খবর নিলেন, ময়নার কোনো তথ্য পাওয়া যায় না। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে, ময়না বাড়িতে ফেরত আসে না। দেখা গেল যে গরু ছাগলগুলো ছিল, এই গরু ছাগলগুলো বাড়িতে ফেরত এসেছে। কেননা গ্রামে যদি কেউ দেখে যে মাঠের মধ্যে গরু ছাগল বাঁধা আছে কিন্তু মালিক নিতে আসেনি, অথচ রাত হয়ে গেছে, তখন কেউ কেউ কি করেন, ওই গরু ছাগলের গলার সাথে যে দড়িটা থাকে, এই দড়ির সাথে যে খুঁটি বাঁধা থাকে, অনেকে খুঁটা বলে, মাটির সাথে পুঁতে দেয়া থাকে, এটা তুলে দেন। তখন ওই গরু ছাগল কি করে, তারা একা একাই মালিকের বাড়িতে ফেরত চলে আসে। রহিম আলী দেখলেন যে এই গরু ছাগলগুলো ফেরত এসেছে কিন্তু ময়না আসেনি। উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো মানুষ এই গরু ছাগলের খুঁটাটা তুলে দিয়েছে, এই জন্য গরু ছাগল চলে এসেছে। এটা ওনারা অনেকে এটা করেন। ময়না কোথায় গেল, ওনার তো খুব চিন্তা শুরু হয়ে যায়। আশেপাশে মানুষদেরকে উনি বলতে থাকেন, তারাও খোঁজাখুঁজি করে। ওনারা যতটুকু পেরেছেন আর কি, ততটুকু জায়গা জুড়ে খুঁজেছেন। তারপর বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করেছেন যে তারা দেখেছে কিনা, তারা কেউই বলতে পারে না। শুধু এতটুকু বলতে পারে, হ্যাঁ সকালবেলা এই গরু ছাগল নিয়ে সে মাঠের দিকে যেতে দেখেছে। এরপরে কেউ আর ময়নাকে দেখেনি, ময়না নিখোঁজ। রহিম আলী তার একমাত্র মেয়ে, যাকে উনি ধরে রেখে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন, তার স্ত্রীর মৃত্যুর পরে আর নতুন করে সংসারও করেননি, শুধু মেয়ের কথা চিন্তা করে, সেই মেয়েটা নিখোঁজ হয়ে গেছে। এদিকে গ্রামের কিছু দুষ্টু লোকজন ময়নাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করলো। আর দেখো কোন ছেলের সাথে সম্পর্ক আছে, ভেগে চলে গেছে, এই ধরনের বিভিন্ন ধরনের কথা। এই কথাগুলোই আরো একদম মানসিকভাবে ভেঙে পড়েন রহিম আলী। কিছু মানুষ তাকে সান্ত্বনা দিচ্ছে যে না, ময়না এরকম কোনো কাজ করবে না, কি করা যায়, সে কি পানিতে ডুবে গেছে। এই চিন্তা করে আশেপাশের বেশ কয়েকটা পুকুরে কিন্তু জালও ফেলা হয়েছিল, কিন্তু ময়নাকে পাওয়া যায়নি। চিন্তা করা হলো যে ময়না যদি পানির নিচে চলেও গিয়ে থাকে তাহলে তো ডেড বডি অন্তত ভেসে উঠবে। এরপরও 5-6 দিন চলে যায়, ময়নার ডেড বডিও আর ভেসে ওঠে না। এদিকে ময়নার এই অবস্থা। রহিম আলী এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আস্তে আস্তে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড জ্বর আসে, টানা কয়েকদিন জ্বর।
আশেপাশে যে প্রতিবেশীরা ছিলেন তারাই রহিম আলীকে খাবার দাবার দিচ্ছিলেন। প্রচন্ড জ্বর। একদিন রাতের বেলা হঠাৎ গভীর রাত্রে রহিম আলী চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। আশেপাশের প্রতিবেশীরা চলে আসে, কি হয়েছে কি হয়েছে। তখনও কিন্তু রহিম আলীর প্রচন্ড জ্বর। তখন রহিম আলী বলছেন, আমি তো ময়নাকে দেখছি। ময়নাকে দেখছো কিভাবে? তখন রহিম আলী বলছেন যে উনি স্বপ্নে দেখেছেন ময়নাকে। পাশে একটা বাঁশঝাড় রয়েছে, এই বাঁশঝাড়ের ওখানে উনি ময়নাকে দেখেছেন একটা সাদা শাড়ি পরা, কিন্তু তার সমস্ত শরীর জুড়ে অনেক স্বর্ণের গহনা যেগুলো চকচক চকচক করছে। উনি জাস্ট এতটুকুই দেখেছেন। এরপর লোকজন বলা শুরু করলো, আরে বাবা রে, তোমার জ্বর আসছে, ঘুমের ঘোরে মেয়ের চিন্তায় কি সব দেখো, এগুলো সব মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছ। কিন্তু রহিম আলী বলে, না না, আসলে এটা স্বপ্ন না, এটা একদম বাস্তবের মতো মনে হয়েছে আমার কাছে। এটা স্বপ্ন না, আমি ময়নাকে দেখছি, ময়না বেঁচে আছে, ময়না আশেপাশেই আছে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, কেননা আসলে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, আর মানসিকভাবে তো বিপর্যস্ত অবশ্যই ছিলেন। এই কারণে হয়তো এরকম বলছেন, লোকজন এরকমই মনে করে। এরপরে কেটে যায় 1-2 দিন। হঠাৎ একদিন সকালবেলা রহিম আলীকে আর খুঁজে পাওয়া যায় না। সে তো ঘরেই ছিল, কোথায় যেন চলে গেল। নাই নাই তো নাই। কয়েকজন লোক অবশ্য একটু খুঁজেছিল, কিন্তু কে তাকে আর খুঁজবে? তার তো কোনো আত্মীয় স্বজন ছিল না, কেননা রহিম আলী আসলে কোন এলাকা থেকে এসেছিলেন এটা বলা যায় না। উনি ওই এলাকার আসলে মূল লোক ছিলেন না, মানে আদি নিবাস তার এখানে ছিল না, সে অন্য কোনো একটা এলাকা থেকে আসছিলেন আর কি, যার কারণে তার কোনো আত্মীয় স্বজন ওখানে ছিল না। তাকে নিয়ে ভাবনা চিন্তা করার মতো লোক ওখানে কমই ছিল। আর ওই গ্রামের লোকজন সবাই খেটে খাওয়া মানুষ, এত কাজ ফেলে তো তাকে খোঁজা কারো পক্ষে আসলে ওভাবে সম্ভব না। মানুষজন 1-2 দিন একটু চেষ্টা করেছিল, এরপর তাদের কথা ভুলেই যায়। এভাবে পার হয়ে যায় কয়েক বছর। ওই গ্রামের একজন ব্যক্তি যার নাম হচ্ছে আকবর মিয়া। এই আকবর মিয়া সুঠামদেহী, বেশ সাহসী একজন মানুষ। রাত বিরেতে ঘুরে বেড়ায়, খুব ড্যাম কেয়ার টাইপের একজন লোক আর কি। বয়স তার 25-26 হবে। সে আবার এরকম যে সে বিশ্বাস করে জিন ভূত আছে, তবে সে কখনো দেখেনি। আছে না আমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম থাকে না, যে সে বলে যে হ্যাঁ পবিত্র কোরআনে আছে, হাদিসে আছে, জিনের কথা বিশ্বাস করি, কিন্তু আমি তো কখনো দেখি নাই, আমার সাথে এরকম কোনো কিছু হয়নি। এরকম কথা কিন্তু অনেকে বলে। উনি হচ্ছেন ওই টাইপের লোক আর কি, যে কখনো দেখেনি কিন্তু বিশ্বাস করে আর কি, এরকম। এই আকবর মিয়া দিনে রাত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, তার সাথে কোনো ভয়ের ঘটনা কখনোই ঘটেনি। তো আকবর মিয়া উনি কি করেছেন, উনি দিনের বেলাতে ওনার বাসা থেকে কিছুটা দূরে একটা বাঁশঝাড় রয়েছে, ওই বাঁশঝাড়ে গিয়েছেন বাঁশ কাটতে। বাড়িতে হয়তো বা কোনো একটা কাজ ছিল, তো ওই বাঁশঝাড়ের ওরকম কোনো মালিকানা ছিল না, ওইটা যে কোনো নির্দিষ্ট মালিকের এটা আসলে বলা মুশকিল। ওটা সবাই ওখান থেকে বাঁশ টাশ কেটে নিয়ে যেত। তো উনিও গেছেন একটা বড় দা হাতে নিয়ে বাঁশ কাটতে। তো উনি গিয়ে বাঁশ কাটা শুরু করেছেন। বাঁশ কাটতে কাটতে যখন একটা বাঁশ পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পর ওই বাঁশ ধরে টানাটানি করছেন। মনে হচ্ছে বাঁশের মাথায় যে কুঞ্চিগুলো আছে, এই কুঞ্চিগুলো অন্য কোনো বাঁশের কুঞ্চির সাথে বেঁধে টেঁধে গেছে বা কোনো একটা জায়গায় আটকে গেছে। তো উনি যখন টানাটানি করে ছোটাতে পারছিলেন না, চিন্তা করেন দাটা নিয়ে ওই কুঞ্চিগুলো একটু কেটে এই জিনিসগুলো সাফ করলে বাঁশটা অনায়াসে উনি টান দিয়ে বের করতে পারবেন আর কি। তো উনি যখন এক সাইড থেকে কাটতে 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 মাথার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছেন, হঠাৎ করে মনে হলো যে উনি একটা শাড়ি জাতীয় বা কাপড় জাতীয় কিছু দেখতে পাচ্ছেন, একটা কাপড় আর কি, বা শাড়ি কিনা এটা উনি আসলে ওইভাবে বলতে পারেন নাই, বা বললেও এই তথ্য পাওয়া যায় নাই। তো উনি দেখেন একটা কাপড়। উনি চিন্তা করলেন যে এই কাপড়টা কার রে, এইখানে পড়ে আছে, কিসের কাপড়? কাপড়টা ওনার পরিচিতই লাগছে, মনে হচ্ছে এই কাপড়টা পরা অবস্থায় উনি কাউকে দেখেছেন, তবে এটা যে কোনো মহিলা মানুষের কাপড় এটা উনি বুঝতে পেরেছেন। তখন উনি কি করেছেন, কাপড় ধরে টানাটানি শুরু করেছেন, যে কাপড়টা আসলে মাটির নিচে অনেকটা ঢুকে আছে আর কি। থাকে না যে কিছু কাপড় যদি মাটিতে চাপা দেওয়া হয়, ওই কাপড়ের অংশ বিশেষ যদি আবার মাটির বাইরে থাকে, যদি আমরা সেই কাপড় ধরে টান দেই,
তখন কিন্তু বোঝা যায় যে এই কাপড়ের অন্য একটা পার্ট মাটির ভেতরে, তখন কিন্তু সহজে উঠতে চায় না। উনি ওই কাপড়টা ধরে কি মনে করে টানাটানি শুরু করেছেন। তো টানছেন কাপড়টা আর উঠছে না। এইভাবে টানাটানির এক পর্যায়ে হয় কি, ওই কাপড়টা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে গেলে উনি ওইটা আবার মাটির উপরে ছুঁড়ে ফেলে বাঁশটা আবার বের করার উপযোগী করে ওই বাঁশ নিয়ে বাড়িতে চলে গেছেন। এটা নিয়ে কিন্তু ওনার কোনো মাথা ব্যথাই নেই, এটা নিয়ে উনি আর কোনো চিন্তাও করেন নাই। ওই রাত্রে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে ওই কাপড়, যেই কাপড়টা ধরে টানাটানি করেছিলেন, ওই কাপড় পরা একটা মেয়ে ঘোমটা দিয়ে তার কাছে এসেছে। এসে বলছে, ধন সম্পদের এত কাছে এসে চলে গেলি আকবর মিয়া। আকবর মিয়া বলে, কি ব্যাপার, কি বলে ধন সম্পদের কাছে এসে মানে? তখন বলে, তুমি কি বলো, আমি তো বুঝতে পারছি না। তখন বলে, আরে এখানে তো গুপ্তধন আছে রে, আরেকটু খোঁড়াখুড়ি করলেই তো গুপ্তধনটা পেয়ে যেতি, আর একটু খুঁড়তি, এখানে গুপ্তধন আছে, আয় নিয়ে যা, পূর্ণিমা রাতে আসবি, কাউকে বলবি না, খবরদার, এই গুপ্তধন তোর। এই দেখ আমার শরীরে কত গহনা, এরকম আরো অনেক গহনা এখানে আছে, সব তোর, আয় নিয়ে যা। এরপর ওনার ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করে যে ধুর, কি নাকি দেখলাম। এর কয়েকদিন পরে আবার উনি সেম স্বপ্নটা দেখেন, একদম সেম কথা, যে ধন সম্পদের এত কাছে এসে চলে যাবি, আয় আয় নিয়ে যা, কিন্তু কাউকে বলবি না, আসছে পূর্ণিমাতে এসে নিয়ে যাবি। উনি টানা 4-5 দিন এই স্বপ্ন দেখে। টানা 4-5 দিন বলতে টানা 4-5 বার আর কি, গ্যাপে গ্যাপে দেখেছে আর কি। একটা সময় এসে ওনার কাছে মনে হলো যে আসলেই তো একটু যাই না, গিয়ে দেখি এখানে কি আছে, কোনো গুপ্তধন যদি থেকে থাকে তাহলে পাবো। ওই চিন্তা করে উনি রাতের বেলা, মানে এক রাত্রে, যেই রাত্রে আবার পূর্ণিমা ছিল, ওটা উনি বুঝে শুনে গেছেন, কারণ স্বপ্নে বারবার বলে দেওয়া হয়েছে পূর্ণিমা রাত্রে। এই কারণে কিন্তু ঘন ঘন মানে তাকে এই স্বপ্নটা দেখানো হয়েছে, বা উনি ওই স্বপ্নটা দেখেছেন আর কি। উনি সাপল বা গাইতি, বা শাবল বা গাইতি যেটা বলে আর কি বিভিন্ন এলাকায় আর কি, তো এরকম একটা শাবল নিয়ে রওনা দিয়েছেন রাতের বেলা ওই বাঁশঝাড়ের উদ্দেশ্যে। উনি যেই রাত্রে বের হয়েছেন, পূর্ণিমা ছিল, জ্যোৎস্নার আলোতে চারদিকে একদম খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। বিশেষ এক উদ্দেশ্য নিয়ে উনি বাসা থেকে বের হলেন। হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই বাঁশঝাড়ের দিকে, যেখানে উনি ওই কাপড়টা পেয়েছিলেন। ওই জায়গাটা শনাক্ত করার চেষ্টা করছেন উনি। একটা সময় পেয়েও গেলেন, কারণ ওই কাপড়ের একটা ছেঁড়া অংশ বের হয়েছিল, আর পাশে ওই কাপড়ের অংশটাও পড়েছিল, যেটা উনি বাঁশ কাটতে এসে ফেলে রেখে গিয়েছিলেন। ওটার ওখান থেকে সরেনি, যার কারণে সহজেই বুঝতে পেরেছিলেন যে জায়গাটা কোথায়। এরপর উনি ওইখানে শাবল দিয়ে খুঁড়তে থাকেন। স্বপ্নের মধ্যে তাকে এটাও বলে দেওয়া হয়েছিল যে এখানে কাপড় ধরে টানাটানি করেছিল, ওইখানেই খুঁড়তে হবে। তো এই কারণে ওখানে খোঁড়া শুরু করেছেন। অল্প কিছু সময় খোঁড়ার পরই ওনার শাবলে টং করে একটা মেটালিক সাউন্ড আসে। নিচে যদি কোনো ধাতব জিনিস থাকে, তামা বা পিতল জাতীয় কোনো কিছু যদি থাকে, এটার সাথে আঘাত লাগলে যেরকম শব্দ হয়, ওরকম একটা টং করে আওয়াজ হয়। এটা যখন হয়েছে, এরপর উনি বুঝতে পারেন যে আসলেই তো নিচে কিছু আছে। উনি আরো ভালো করে খোঁড়ার জন্য যখনই আবার শাবল দিয়ে আঘাত করছিলেন, ততবারই টং 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 এরকম আওয়াজ আসছে। ওই সময় হঠাৎ করে বাঁশের ভিতরে বাতাস শুরু হয়ে যায়। তবে সেটা ঝড়ো বাতাস বলা মুশকিল, যে এমন বাতাস না সবকিছু একদম ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এমন একটা মৃদু ঠান্ডা বাতাস, যেই বাতাসে আসলে বাঁশঝাড় ওইভাবে দোলার কথা না, কিন্তু দুলছে। আর ঠান্ডা বাতাসটা ওনার শরীরে এসে লাগছে, মনে হচ্ছে ওনার এখনই ঘুম চলে আসবে, এত দারুণ একটা বাতাস। ওই সময় উনি হঠাৎ করে নুপুর পায়ে হাঁটলে যেরকম শব্দ হয়, এরকম শব্দ, ঝনাত 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 শব্দ উনি পাচ্ছিলেন। উনি এই শব্দ পাবার পর পাশে তাকান। প্রথম দিকে উনি কাউকে দেখতে পান না, এরপর বুঝতে পারলেন যে শব্দটা ওনার দিকেই আস্তে আস্তে চলে আসছে। উনি চিন্তা করলেন যে কে আসে। উনি ফিল করলেন যে শব্দটা মনে হচ্ছে আরো কাছে চলে এসেছে। এবার উনি তাকিয়ে
একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে এই জিনিসটা স্বপ্নে দেখা সেই অবয়বটাই, মাথায় ঘোমটা দেয়া, সাদা শাড়ি পরা, আর শরীর ভর্তি স্বর্ণের গহনা, চাঁদের আলোতে চকচক করছে। ওই বাঁশঝাড়টা কিন্তু এমন গভীর ছিল না যে দিনের বেলাতেও চাঁদের আলো পড়ে না, বিষয়টা এরকম না, বেশ ফাঁকা ফাঁকা ছিল আর কি। তো চাঁদের আলো অনায়াসে সেখানে প্রবেশ করছিল। এরপর যে বাতাসটা হচ্ছিল, এই বাতাসে হঠাৎ করেই মাথার ঘোমটা পড়ে যায় ওই অবয়বের। তখন এই আকবর মিয়া দেখতে পান যে আরে এ তো ময়না। তখন ময়না হেসে দেয়, হেসে দিয়ে বলে, আকবর মিয়া, ধন সম্পদের তো খুব কাছে চলে এসেছিস, নে খোর, এগুলো সব তোর। এইটা দেখার সাথে সাথে আকবর মিয়া চিন্তা করতেছে যে আরে এই ময়না তো নিখোঁজ হয়ে গেছে তারও বেশ কিছুদিন, কয়েক বছর হয়ে গেছে। এরপর রহিম মিয়াও নিখোঁজ, এই ময়না এখানে আসলো কিভাবে? এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। ওই সময় এই আকবর মিয়া মারাত্মক ভয় পেয়ে যায়। এটাই তার জীবনে প্রথম কোনো ভৌতিক ঘটনা। ভয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে কি করবে না করবে বুঝতে না পেরে হাতে থাকা শাবলটা ওই অবয়বের দিকে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার সাথে সাথে মনে হলো একটা বাতাস ভেদ করে ওই অবয়বটা আসলে আরো সামনে চলে আসলো। তার বডিটা একটা বায়বীয়, একটা বাতাসের মতো, আর ওই শাবলটা ওই অবয়বকে ভেদ করে ও পাশে গিয়ে পড়লো। এইটা দেখার সাথে সাথে এই আকবর মিয়া বুঝতে পারলো বিশাল বড় একটা বিপদে উনি পড়ে গেছেন। এখন কি করবেন? এটাকে তো উনি মারতে পারবেন না, কারণ শাবলটা ছুঁড়ে মেরেছেন হঠাৎ করে, বুঝে হোক না বুঝে হোক, কিন্তু শাবলটা তো তাকে ভেদ করে ওপাশে গিয়ে পড়লো। এটাকে তো কোনোভাবেই উনি মারতে পারবেন না, বা এর সাথে যুদ্ধ করতে যাওয়াটা বড় ধরনের একটা বোকামি হবে। উনি উল্টো দিকে ঘুরে দিয়েছেন এক দৌড়ে উনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কিন্তু তখন অজ্ঞান হন নাই। ওনার চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন সব তো উঠে গেছে। এই কি হয়েছে? তখন বলে যে আমি তো ভূত দেখছি। ভূত বলতে কোথায় ভূত? ওই বাসায় আমি ময়নাকে দেখছি। ময়নার কথা শোনার সাথে সাথে তার বাড়ির লোকজন নড়ে চড়ে বসে, যে ময়নাকে দেখছিস মানে ঘটনা কি? তখন বলে যে হ্যাঁ, আমি তো রাতের বেলা ওই বাঁশঝাড়ে গেছিলাম, তাই আমি এরকম দেখছি। সবাই বলতেছে বাঁশঝাড়ে গেছিলি কেন? এই রাতের বেলা বাঁশঝাড়ে কি কাজ? নেশাপানি করার জন্য গেছিলি নাকি? তখন কিন্তু উনি ওই গুপ্তধনের প্রসঙ্গটা এড়িয়ে যান। তখন উনি একটু কৌশলে বলেন, আমি তো একটা স্বপ্ন দেখতাম, স্বপ্নের মধ্যে কে যেন এসে বলতো যে ওখানে আয়, তো আমি তো ওখানে গেছি, রাতের বেলা যাবো তো এই জন্য সাহস করে একটা শাবল নিয়ে গেছি, কি হয় না হয়। তারপর দেখি এই ঘটনা, আমি ময়নাকে দেখছি। উনি কিন্তু গুপ্তধনের বিষয়টা এড়িয়ে যান। তখন পরিবারের সদস্যরা বলে এখন রাতের বেলা আমরা ওইদিকে যাব না, সকালবেলা ইনশাল্লাহ দেখা যাবে। এদিকে সকালবেলা আরো লোকজন চলে আসে। লোকজন চলে আসার পর একই ধরনের কথা, মানে গুপ্তধনের কথাটা এড়িয়ে গিয়ে উনি বাকি কথাগুলো বলতে থাকেন। লোকজন বলে যে ময়না তো বেশ কয়েক বছর আগেই নিখোঁজ হয়ে যায়, পরে তার বাবাও নিখোঁজ হয়ে গেল, তাদেরকে আর কোথাও পাওয়া গেল না। তুমি ময়নাকে দেখবা কোথা থেকে? ময়না তো আশেপাশে 10 গ্রামেও নাই, এটা আমরা নিশ্চিত, তার বাবাও নাই, তুমি মনে হয় ভুল দেখছো। তখন বলে যে না, আমি ঠিকই দেখছি, আমি শাবল ছুঁড়ে মারছিলাম তার দিকে। তাহলে শাবল একটা প্রমাণ, এটা কিন্তু একটা প্রমাণ। তখন কি করেছেন, লোকজন বের হয়েছেন ওই বাঁশঝাড়ের দিকে যাবার জন্য। বাঁশঝাড়ের দিকে যখন ওরা গিয়েছেন, যাওয়ার পর ওই যে কাপড়ের অংশ পরে থাকা বা যে জিনিসগুলো আসলে একটা আলামত হিসাবে ছিল, এর কিছুই ছিল না ওখানে। যে কাপড়টা ধরে উনি টানাটানি করেছিলেন, ছিঁড়ে গেল, ওটা ওখানে ফেলে রেখেছিলেন, পরে গিয়েও তো সেই কাপড়টা উনি ওখানে দেখেছেন, কিন্তু ওই লোকজন গিয়ে ওগুলো আর দেখে নাই। এদিকে শাবল খুঁজতে থাকে। ওই বাঁশঝাড় থেকে কিছুটা দূরে একটা বাজার রয়েছে, তো ওনারা খুঁজতে খুঁজতে ওই দিকে চলে গিয়েছেন। যাওয়ার পরে বাজারের একটা জায়গায় ওই শাবলটা পড়ে থাকতে দেখেন। তখন লোকজন বলে যে সে বলেছিল যে বাঁশঝাড়ের ওখানে সে গিয়েছিল, সেখানে শাবল ছুঁড়ে মেরেছে। সে যদি সর্বশক্তি দিয়েও ছুঁড়ে মারে, তারপরে তো এই বাজার পর্যন্ত আসার কথা নাই শাবলটা। হ্যাঁ, এটা সত্য, সে রাতের বেলা বাইরে বেরিয়েছিল। শাবলটা এখানে কিভাবে আসলো? তারা শাবলটা তুলে এবার বাড়িতে নিয়ে আসেন। এরপর আকবর মিয়াকে বলেন এই ঘটনা। এরপর গ্রামের একজন কবিরাজকে ডাকা হয়। এই কবিরাজ হচ্ছে সেই কবিরাজ যেই কবিরাজের কাছে এই রহিম মিয়াও গিয়েছিল
ময়না নিখোঁজ হওয়ার পরে। কিন্তু এই কবিরাজ অনেক চেষ্টা করেও কোনো হদিস বার করতে পারেন নাই যে ময়নার আসলে কি হয়েছিল, সে কি জীবিত আছে না মারা গেছে, তাকে জিনে নিয়ে গেছে নাকি সে মানুষ দ্বারা অপহৃত হয়েছে, এটাও কিছু বলতে পারে না। তো কবিরাজকে যখন আনা হয়, কবিরাজ আসেন, আসার পরে বলেন যে এই ঘটনা তো রহিম মিয়াও তো আমার কাছে আসছিল, আমি তো ময়নার কোনো খোঁজ খবর করতে পারিনি। আমার জীবনে এইটাই একটা বড় ব্যর্থতা, প্রথমবারের মতো আমি কোনো মানুষের কোনো তথ্য অনুসন্ধান করতে পারিনি। যদি মারাও গিয়ে থাকে তারপরও তার জিনেরা তথ্য দেয় যে হ্যাঁ সে মারা গেছে, জিনে নিয়ে গিয়ে থাকলেও তার জিনেরা তথ্য দিতে পারে। কিন্তু এই একটা ব্যতিক্রম ঘটনা যে ময়নার সাথে আসলে কি হয়েছিল কোনো তথ্য পাওয়া যায়নি। এখন সেই ময়নার প্রসঙ্গই আবার চলে আসছে, উনি আবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন যে ওখানে আসলেই কিছু আছে কিনা। তার জিনেরা কোনো ধরনের তথ্য দিতে পারে না ওই বাজারে আসলে কোনো ঘটনাই ঘটেছিল কিনা। তার জিনেরা বলে যে আশেপাশে যে জিনরা আছে তারা নাকি রাতের বেলা কিছুই দেখেনি, এমনকি আকবর মিয়ার আসা যাওয়াও দেখেনি। তবে হ্যাঁ, আকবর মিয়ার চিৎকার শুনেছে, এতটুকুই। তারা এর বাইরে কিছুই বলতে পারে না। আর অন্য কোনো অশরীরীকে জিনেরাও দেখেনি। কবিরাজ তো অবাক হয়ে যায় যে এই কি ধরনের একটা বিষয়, তার কোনো তথ্যই পাওয়া যায় না, কি এক ভয়ঙ্কর মায়াজাল। তখন ওই কবিরাজ বলেন যে আসলে পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার থাকে, যেই রহস্যের ভেদ আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। জিনেদের মধ্যে এমন শক্তিশালী অনেক প্রজাতি রয়েছে যারা এমন এক মায়াজাল সৃষ্টি করতে পারে যেগুলো জিনেরাও ভেদ করতে পারে না। হতে পারে এটা এমন কিছু। এরকম কথাবার্তা যখন বলেন তখন গ্রামের লোকজন বলে, ধুর মিয়া, এসব ভাওতাবাজি বাদ দেন, আপনি পারবেন না বললেই তো হয়, জানেন না বললেই তো হয়। এখন এই সমস্ত কথাবার্তা বলতেছেন যাতে করে আমরা এটা বিশ্বাস করি, বিশ্বাস করে আবার আপনার কাছে যাই, আপনার ব্যবসা বাণিজ্য চলতে থাকুক। পারেন না বললেই তো হয়, এত ঘুরায় বেসায় কথা বলার দরকার আছে কোনো? কবিরাজ আসলে মানুষকে বোঝাতে সক্ষম হন না। মানুষ মনে করেন যে কবিরাজ নিজের একটা ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কথা বলতেছেন। তখন উপস্থিত কয়েকজন বলেন যে এই কবিরাজকে দিয়ে কাম হবে না, আর একজন লোক আছে, তার কাছে যেতে হবে। গ্রামীণ ভাষায় তাদেরকে কেউ কেউ কিন্তু ফকিরও বলে থাকেন, বেশ বয়স্ক একজন ফকির। সেই ফকিরকে ডেকে আনা হয়। তো সেই ফকিরকে যখন ডেকে আনা হয় তো ফকির এসেও কিন্তু সেম ঘটনা, সে কিছুই বলতে পারেন না। শুধু এই আকবর মিয়াকে ঝাড়ফুঁক করে দিয়ে যান এবং বলে দেন যে সন্ধ্যার পর যেন আকবর মিয়া বাড়ির বাইরে বের না হয়, এতটুকুই, এর বাইরে আর কিছু না। তো এই ধরনের বিষয়গুলো যখন আকবর মিয়াকে পরামর্শ দেওয়া হয়, আকবর মিয়া সেগুলো মেনে চলছিলেন। কিন্তু সমস্যা বেঁধে গেল আর একটা। রাতের বেলা আকবর মিয়া স্বপ্নে ময়নাকে দেখতেন, ঠিক সেম রূপে, একটা সাদা শাড়ি পরা, শরীরে অনেক অলংকার রয়েছে। তার কাছে আসতো আর বলতো, আকবর মিয়া, ধন সম্পদটা তো নিতে পারলি না, এখন তো তোর জীবনটা আমি নিয়ে চলে যাব। এরকম স্বপ্নে এসে হুমকি দিত। আকবর মিয়া চিৎকার চেঁচামেচি করত। সুঠাম দেহি আকবর মিয়া অল্প কয়েকদিনের ভিতরেই একদম শুকিয়ে যায়। মনে হচ্ছে তার শরীরের ভিতরে থাকা সবকিছু কেউ শুষে নিয়ে যাচ্ছে, তার রক্ত শুষে নিয়ে যাচ্ছে, তার যে ভিতরের অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলো থেকেও মনে হচ্ছে জীবনী শক্তি শুষে নিয়ে যাচ্ছে। এতটা শুকিয়ে যায় মাত্র 7-8 দিনের ব্যবধানে। এক সন্ধ্যায় আকবর মিয়া চিৎকার চেঁচামেচি শুরু করেছে। রাতের বেলাও না, সন্ধ্যায়, তখন মাগরিবের আজান দেয়নি, কিন্তু এখনই দিয়ে দেবে এমন একটা ভাব। বাড়ির লোকজন চলে আসে। সে বাড়ির ঘরের বারান্দার উপরে পাটি বিছিয়ে তাকে আসলে শুয়ে রাখা হয়েছিল, সে ওখানে শুয়েছিল। তো চিৎকার করছে। বাড়িতে থাকা ওই সময় যারা মহিলারা ছিলেন, আকবর মিয়ার মা, অন্য যারা আছেন আর কি, তারা চলে আসে, বাবা কি হয়েছে কি হয়েছে? বলে যে আমার বুকের উপর ময়না উঠে বসছে, আমার বুকের উপর প্রচন্ড চাপ দিচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। এই বলে সে ছটফট করতে থাকে। তার মা বোন দ্রুত সরিষার তেল নিয়ে তার হাতে পায়ে ঘষতে থাকে, মাথায় ঘষতে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে সে ছটফট করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। এরপর আবার কবিরাজ নিয়ে আসা হয়েছিল, সেই বৃদ্ধ কবিরাজকে, যিনি পরে এসেছিলেন আর কি। উনিও এটার কোনো সুরাহা দিতে পারেননি যে আসলে ঘটনাটা কি, ময়নার সাথে কি হয়েছিল, রহিম মিয়ার সাথে কি হলো, আর এই যে আকবর মিয়া যে মারা গেলেন তার ব্যাপারটাই বাকি। তার লাশ দাফন করার আগেই কিন্তু ওই কবিরাজকে নিয়ে আসা হয়েছিল। গ্রামের লোকদের আশা ছিল হয়তো কবিরাজ এসে ঝাড়ফুঁক করে
কিছু একটা করতে পারবেন। অনেক সময় এরকম হয় যে হৃদস্পন্দন বন্ধ থাকে, এরকমই চিন্তা করেছিলেন। আসলে মা বাবার মন, তার নিশ্চয়ই তাদের সন্তানকে এভাবে কবরস্থ করতে চাইবেন না। শেষ চেষ্টা হিসাবে কোনো একটা ব্যবস্থা নিতে চেয়েছিলেন। ওই ফকির বা কবিরাজ এসেও কোনো তথ্য দিতে পারেননি। উনিও বলেছিলেন তার জীবনে এত বছর হয়ে গেছে, পারুক না পারুক কোনো না কোনো তথ্য বের করতে পেরেছেন, কিন্তু এই একটা জিনিস যেটা রহস্য কোনোভাবেই উনি বুঝতে পারলেন না। তখন গ্রামের লোকজন বুঝতে পারে যে আসলে আগের কবিরাজও ঠিকই বলেছিলেন, এটা এমন এক রহস্য যেটা ভেদ করা আসলে কোনোভাবেই সম্ভব নয়। ময়না হঠাৎ করে কোথায় চলে গেল? এরপর ময়নার সাথে এই গুপ্তধনের সম্পর্কই বা কি? রহিম আলী কেনই বা হারিয়ে গেলেন? আর এত লোক বাদ দিয়ে আকবর মিয়া, তাকে কেন টার্গেট করা হলো? আকবর মিয়া ওই বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়ে যে কাপড় ধরে টানটানি করেছিলেন, ওই কাপড়ের নিচে অর্থাৎ মাটির নিচে কি ময়না ছিল যাকে কোনোভাবে মেরে রাখা হয়েছিল? এটাও কেউ বলতে পারে না, কেননা কেউ আর ওখানে গিয়ে মাটি খোঁড়ার সাহস করেনি। সবাই ভয় পেয়েছিল যদি কোনো রকম ভাবে ওখানে মাটি খুঁড়ে এই বিষয়টা যাচাই বাছাই করার সাহস করা হয়, তখন কিন্তু তাদের উপরও এই ময়নার অশরীরী এসে ভর করতে পারে, আকবর মিয়ার মতো পরিণতি হতে পারে। কেউ আর ওই গুপ্তধনের আশায় মাটি খোঁড়ার চেষ্টা করেনি। কিন্তু এই এক বিশাল রহস্যজনক বিষয়, কেননা এটার কোনো রকমের তথ্য আর পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হতে পারে? আপনাদের কাছে যেই বিষয়গুলো মনে হতে পারে তা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের কি মনে হয় যে এটা হতে পারে, ওটা হতে পারে, আপনারা জানাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমরা এই ঘটনার শিরোনাম দিয়েছি ময়না রহস্য, আসলে এক রহস্য। ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রয়কে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবারে যে ঘটনাটি শেয়ার করব এটিও কিন্তু এক রহস্যময় ঘটনা। তো চলুন শুনে আসি সেই রহস্যময় ঘটনা। তার আগে বলি যে আমাদের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুনে আসি সৌমিত্র রায়ের পরবর্তী আরও একটি রহস্যময় ঘটনা। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের দ্বিতীয় এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তো এই ঘটনাটি সৌমিত্র রয় উনি বেশ কয়েকবার শুনেছেন ওনার দাদু শ্রীবাস দাসের কাছ থেকে। এই শ্রীবাস দাস দাদুর ঘটনা কিন্তু এর আগে আমরা বেশ কয়েকটি প্রচার করেছি। উনিও যদিও বা বর্তমানে ভারতে রয়েছেন। আর সৌমিত্র রয়ের দাদা বাড়ি কিন্তু রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভেলাবাড়িয়া গ্রামে। ঘটনাটি এই ভেলাবাড়িয়া গ্রামেই অনেক আগে ঘটেছিল। তখন শ্রীবাস দাস দাদু একদম টকবগে যুবক। ঘটনাটি যখন ঘটে তখন উনিও এই ঘটনার একটা সাক্ষী বলতে হবে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 50-এর দশকের কোন একটা সময়। ওই গ্রামে হঠাৎ করেই এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। এক বাড়িতে মাঝরাতে হঠাৎ করে গোয়াল ঘর থেকে গরুর উচ্চস্বরের ডাক সবাই শুনতে পায়। অনেক সময় দেখা যায় যে গরুকে যদি টানা হয়, গরুর গলায় যে দড়ি থাকে এই দড়ি ধরে যদি টানা হয়, গরুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু গরু এক ধরনের শব্দ করে, গরু যেতে চায় না, তারপরে মাটি ঘেঁষে ঘেঁষে কিছুটা আগায়, এটারও কিন্তু একটা শব্দ হয়। ওই সময় তো শীতকাল ছিল, দূর দূরান্তের হালকা শব্দগুলো খুব ভালোভাবেই শোনা যাচ্ছিল। তো মনে হচ্ছে গোয়াল ঘরে চোর ঢুকেছে আর গরুর দড়ি ধরে টানাটানি করছে। আর এটাও বোঝা যাচ্ছে যে কোন একটা চোর শব্দ করে দড়ি ধরে যখন হ্যাচকা টান দেয় সেও একটা শব্দ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো জিনিস ধরে সর্বশক্তি দিয়ে টান দেই তখন কিন্তু আমাদের একটা শ্বাস প্রশ্বাসের ভারী আওয়াজ ভেসে আসে। যখন কেউ দড়ি ধরে টান দেয়
একটু শক্ত করে টান দেওয়ার জন্য, অর্থাৎ শক্তি লাগিয়ে টান দেওয়ার জন্য কিন্তু হু হু এরকম শব্দ করে, ওই রকম শব্দ হচ্ছে। এটা শোনার পর বাড়ির লোকজন তো বুঝে যায় যে গোয়াল ঘরে চোর ঢুকেছে, গরু চোর। তখন বাড়ির লোকজন বলে, এই চোর চোর চোর, গরুর চোর আসছে, তাড়াতাড়ি গোয়াল ঘরের দিকে সবাই আসো। লোকজন তো ওই বাড়ির যারা ছিলেন তারা তো উঠে পড়েছেন। গোয়াল ঘরের দিকে যখন গিয়েছেন তখন তারা দেখেন যে একটা ছিপছিপে গড়নের মানুষের অবয়ব, পরনে সাদা টাইপের একটা জিনিস পরা, মনে হচ্ছে একটা সাদা লুঙ্গি, কিন্তু সেটা কাছা দিয়ে রেখেছে। আর এটা চোখ বোঝা যাচ্ছে না, কিন্তু বডিটা একদম কুচকুচে কালো। আর চাঁদের আলো যতটুকু ছিল বডিটা মনে হচ্ছে একদম চকচক চকচক করছে। চোররা কিন্তু চুরি করবার আগে সমস্ত শরীরে খুব ভালো করে সরিষার তেল মালিশ করে, যাতে করে তাকে যদি কেউ জাপটে ধরে শরীরটা পিছলে বেরিয়ে যায়। আর কিল ঘুষি মারলেও দেখা যাচ্ছে যে শরীরের উপর দিয়ে চলে যায়, গায়ে কিন্তু ওভাবে খুব একটা লাগে না। এই জন্য চোরকে পেটানোর জন্য গ্রামের লোকজন কিন্তু লাঠি ব্যবহার করে, কারণ জানে যে এইসব তৈলমর্দনকারী চোরগুলো শরীরে এমনভাবে কয়েক কেজি সরিষার তেল মারে, যার কারণে এদেরকে কিন্তু আসলে কিল ঘুষি দিয়ে খুব একটা জুত করা যায় না। এরা তো লাঠি সোটা নিয়ে আসছে, এসে দেখে এরকম একটা ব্যাপার, চোরের এক হাতে গরুর দড়ি, একটা গরুকে সে বের করেই নিয়ে আসছে, এদিকে লোকজন তো চলে আসছে। তখন চোর কি করেছে, দড়ি ছেড়ে দিয়েছে এক ভৌ দৌড়। বাড়ির যেই সাইডে মাঠ ছিল, অর্থাৎ ফসলের ক্ষেত, ফসলের মাঠ, ওই দিকে দৌড় দিয়েছে। বাড়ির কয়েকজন সদস্য ওই চোরের পিছু পিছু দৌড় দিয়েছে হাতে লাঠি নিয়ে, এই ধর ধর ধর। আর যখন চোর চোর করে চিৎকার করা শুরু হয়ে গেছে, গ্রামে তো অনেক দূর পর্যন্ত ওই আওয়াজ চলে গেছে। আর গ্রামে যদি একবার চোর চোর বলে চিৎকার শুরু হয়ে যায়, তখন কিন্তু গ্রামের আবাল বৃদ্ধ বনিতা যে এই আওয়াজ শুনেছে, যার ঘুম ভেঙে গেছে, হাতের কাছে যে যেটা পেয়েছে সেটা নিয়ে কিন্তু চলে আসে চোর পেটাবে বলে। এখন চোর দিয়েছে দৌড়, তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। চোরের পিছু পিছু যারা দৌড় দিয়েছিল তারা এক রহস্যময় জিনিস দেখে এই চোর আসলে দৌড়াচ্ছে না বাতাসে ভেসে যাচ্ছে, এটা বোঝা বড় মুশকিল। মনে হচ্ছে সে উড়ে উড়ে চলে গেল, এক দৌড়ে কোথায় যে চলে গেল, নিমিষের মধ্যে মনে হচ্ছে যে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে অন্ধকারের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। লোকজন আসে, এসে কিছুই তো আসলে তারা পায় না, কিন্তু চোর যে দেখেছে এটা কিন্তু মানুষ নিশ্চিত যে হ্যাঁ, চোরও তাদেরকে দেখেছে, এরাও চোরকে দেখেছে। ওই রাত্রে তো আর চুরি টুরি করতে পারলো না। এর কয়েকদিন পরে ঘটে আর একটা ঘটনা। ওই ভেলাবাড়িয়া গ্রামেরই একজন ব্যক্তি, উনি সন্ধ্যার পর বাজারে ছিলেন বেশ খানিকক্ষণ, এশার নামাজ পড়ে উনি বাজার থেকে বের হয়েছেন। ওই সময় অর্থাৎ 50-এর দশকে এশার নামাজের পর চারদিকে ঘুটঘুটে অন্ধকার তো বটেই, লোকজন তো ঘুমিয়েও পড়ে। এখনো কিন্তু গ্রাম অঞ্চলে যেখানে ইলেকট্রিসিটি রয়েছে, মাগরিবের নামাজের পর পর সেখানে এমন শুনশান নীরবতা নেমে আসে, বুঝাই মুশকিল যে এখন রাত কয়টা বাজে। মাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু মনে হবে রাত 3টা, 3:30 বাজে। যেহেতু ওখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না ওই 50-এর দশকে ভেলাবাড়িয়া গ্রামে, উনি তো আসছেন একা একা। তো বাজার থেকে উনি একা একাই আসছেন, লোকজন পান নাই। হাতে একটা বিশাল সাইজের কাতল মাছ ছিল। ওই সময় কিন্তু এরকম পলিথিনের ব্যাগ এগুলো ছিল না, কেউ মাথায় ঝুড়ি রাখতেন, ঝুড়ির ভিতর নিয়ে আসতেন। আর ওই লোকের কাছে তো ঝুড়ি টুড়ি ছিল না। উনি ওই কাতল মাছের যেই কান রয়েছে, কানের ভেতর দিয়ে দড়ি, তারপরে খড়, এরকম একটা সিস্টেম করে কিন্তু ওই বুকের ভিতর দিয়ে ওই দড়ির একটা অংশ বের করে বা খড়ের একটা অংশ বের করে কিন্তু বেঁধে দিয়ে একটা হুকের সাহায্যে নিয়ে আসা যায়। তখন আংটার মতো করে আঙ্গুলটা বাঁকা করে ওই খড়ের ভিতরে আঙ্গুল দিয়ে কিন্তু নিয়ে আসা যায় মাছ। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন, আগে কিন্তু মানুষ এইভাবে মাছ নিয়ে আসতো। তো উনি ওভাবে এই মাছটা নিয়ে আসছিলেন, সাইজে বেশ বড় মাছই ছিল। আর ওনার বয়স তখন মধ্যবয়সী আর কি, উনি একজন মানুষ, শরীরের শক্তি ভালোই ছিল, ওই মাছ নিয়ে আসতে তার কোনো কষ্টই হচ্ছিল না। তো উনি যখন রওনা দিয়েছেন গ্রামের মেঠো পথ ধরে, হাঁটতে 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 বাড়ির কাছাকাছি এসে একটা ছোট্ট ব্রিজের মতো পড়ে। উনি যখন ওই ব্রিজের উপর মাত্র উঠেছেন, তখন মনে হলো পেছন থেকে কে যেন ছো মেরে তার হাতে থাকা এই কাতল মাছটি নিয়ে সামনের দিকে দৌড় দিল। উনি দেখলেন
যে একটা সাদা লুঙ্গি জাতীয় কিছু পরে সেটা আবার কাছা দিয়ে রেখেছে। এইটার বডিটা একদম ছিপছিপে গরনের, শরীরটা একদম চকচক করছে, মনে হচ্ছে কয়েক কেজি সরিষার তেল শরীরে মেখেছে। এই মাছটা নিয়ে এমন ভাবে দৌড় দিয়েছে তার সামনে দিয়ে, মনে হচ্ছে সে দৌড় দিল না, সে বাতাসে ভেসে ভেসে চলে যাচ্ছে। উনি কি করেছেন, উনিও তো ওটার পিছু পিছু দৌড় দিয়েছেন যে এই চোর চোর চোর, আমার মাছ নিয়ে গেল, আমার মাছ নিয়ে গেল, এই দাঁড়া দাঁড়া, এরকম করে বলে পিছন দিকে দৌড় দিয়েছেন। উনি দেখলেন যে মুহূর্তের মধ্যে ওই জিনিসটা এমন দৌড় দিয়েছে যে তার চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেছে। উনি তো বুঝতে পারলেন যে এই কয়েকদিন আগে গরু চুরি করতে গেছিল যে চোর, নিশ্চয়ই এটা সেই চোর। উনি তো কাতল মাছ হারিয়ে যতটুকু না শোকাহত হয়েছেন তার থেকে বেশি আসলে হতবিহ্বল হয়ে পড়েছেন যে এটা আমি কি দেখলাম, কোনো মানুষ কি এত জোরে দৌড় দিতে পারে। উনি চিন্তা করলেন যে আসলে কিছু কিছু চোর আছে, এরা ছিপছিপে গরনের হয় আর শরীরের মধ্যে বিড়ালের হাড় সহ বিভিন্ন ধরনের কালো জাদুর উপকরণ ঢুকিয়ে রেখেছে, সেলাই করে শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরা বেশি বিশেষ কিছু ক্ষমতার অধিকারী হয় আর কি, হতে পারে এটা এই টাইপের একটা খুব চালাক চোর। আর এটা একই সাথে সব ধরনের চুরি করে, গরু চোর, ছিচকে চোর, মানে যত ধরনের চোর আছে সব কিছুর গুণাবলী এর ভিতরে আছে। উনি তখন রাতের বেলা তো আর মানুষদেরকে ডাকাডাকি করেন নাই, বাড়িতে ফেরত আসেন, বাড়িতে এসে ঘটনা বললেন এবং বললেন যে পরের দিন গ্রামের লোকদেরকে নিয়ে উনি বসবেন। গ্রামের যারা মুরব্বী ছিলেন তাদেরকে নিয়ে একসাথে সবাই বসলেন আর কি। বসার পরে এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সবাই বললেন যে এ কেমন চোর, এইটাকে তো ধরতেই হবে। আর এভাবে আমাদের সবাইকে বোকা বানিয়ে চোখের সামনে দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে, এটা তো হতে পারে না। আর লোক সংখ্যা বাড়াতে হবে, আমাদেরকে পাহারা দিতে হবে, আর পাহাড়ের লোক সংখ্যাও বাড়াতে হবে যাতে করে সবার চোখ এড়িয়ে যেতে না পারে। তখন গ্রামের লোকজন পাহারার জন্য দল নির্ধারণ করলেন। তো পাহারা যখন দেয়া তারা শুরু করলেন, দেখা যাচ্ছে গ্রামের এ মাথা থেকে ও মাথা যখন তারা পাহারা দেন, তখন দেখা যায় যে না, ওরকম ঘটনা ঘটছে না। মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল। এদিকে এই ঘটনা যখন শুরু হয় তখন কিন্তু একদম শীতের শেষ দিকে, মাঝখানে বেশ কিছুদিন বন্ধ। সবাই ধারণাই করেছিল যে চোর মনে হয় পালিয়েছে, যেহেতু পাহারা দেওয়া শুরু হয়েছে, এখন আর চোর আসবে কোত্থেকে। তখন তারা আবার পাহারার যেই একটা আগ্রহ বা যেই রকম ভাবে শুরুর দিকে তারা একটা প্রবল উৎসাহে শুরু করেছিল, এই উৎসাহে কিছুটা ভাটা পড়ে যায়। এদিকে দেখতে দেখতে গরমকাল চলে আসে, আম পেকে যাচ্ছে। তো ওই গ্রামে যাদের আমের বাগান ছিল বা ভালো ভালো যে গাছগুলো ছিল, যে গাছগুলোর আম খুব মিষ্টি হয়, একবার তারা বুঝতে পারলেন যে আসলে আম মনে হয় রাতের বেলা কেউ পেড়ে নিয়ে যায়। একবার না, বেশ কয়েকবার তারা এই বিষয়টা লক্ষ্য করলেন। পেড়ে নিয়ে যায় বলতে কিছু কিছু আম নিচে পড়ে থাকে যেগুলো তখনও পাকেনি, এই আমগুলো নেয় না, পাকা পাকা আমগুলো নিয়ে যায়। চিন্তা করলেন যে আমের বাগান পাহারা দিতে হবে। এখন আবার পাহারা বাড়ানো হলো। তখন ওই গ্রামে যে শুধু অল্প কিছু আম গাছ ছিল তা তো না, বিভিন্ন বাড়িতে কিন্তু আম গাছ ছিল। এখন তো আমাদের বিভিন্ন বাসা বাড়িগুলোতে ফলের গাছ এগুলো আমরা কেটে ফেলে ঘর বাড়ি তৈরি করি। নতুন করে যে ফলের গাছ লাগাতে হবে এই চিন্তা আমাদের মাথায় থাকে না। ওই সময় কিন্তু গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল, আম, কাঁঠাল, জাম, কদবেল, লিচু, সফেদা, তারপরে আতাফল, অনেক ধরনের বড়ই থেকে শুরু করে অনেক ধরনের ফলজ গাছ কিন্তু মানুষ লাগাতেন। এখন কিন্তু এরকমটা দেখা যায় না। তো যাই হোক, এখন প্রত্যেকটা বাড়িতে এরকম গাছ আছে, অনেকের আবার বাগানও আছে। কয় জায়গা পাহারা দেবে, এক সাইডে গেলে আর এক সাইডে সমস্যা হয়। একবার হলো কি, এই পাহারাদার যে দলটা, এই দলের বেশ কয়েকজন তারা ভাগ ভাগ হয়ে দুইজন তিনজন এক সাইডে গেছে, আবার দুইজন তিনজন আরেক সাইডে গেছে। এরকম একটা দল একটা আম বাগানের কাছে আসছে। আম বাগানের কাছে আসার পর মনে হলো যে উপরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে উপরে বাদুড় জাতীয় কিছু বসেছে। এখন তাদের তো মনে সন্দেহ যে কোনো শব্দ হলেই তারা সেটা যাচাই বাছাই করবেন, কারণ এই চোরটা অনেক চালাক।
ওনারা তো ওই সময় হাতে আর টর্চ লাইট পান নাই, সেই 50-এর দশকে তাদের হাতে তখনও টর্চ লাইট আসেনি, হাতে হারিকেন আর কি। তো হারিকেনের আলো উঁচিয়ে ধরে দেখার চেষ্টা করছেন যে উপরের শব্দটা কোত্থেকে আসে। তখন তারা দেখতে পেলেন এই যে সাদা টাইপের লুঙ্গি যদি কেউ কাছা দেয় যেরকম হয় ওই রকম, শরীরটা একদম চকচক করছে, ছিপছিপে গরনের ওই চোরটা গাছের ডালে বসে সে আম চুরি করছে। কোমরে একটা ব্যাগের মতো কিছু রেখেছে, ওর ভিতরে খুব আরাম করে আমগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছে। যখন বলছে যে এই চোর 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 পাইছি চোর পাইছি, যখনই এরা চিৎকার চেঁচামেচি শুরু করেছে, ওদের সবার সামনেই চোরটা ওই উপর থেকে, এত উপর থেকেই গাছের প্রায় মগডালের ওইখান থেকে লাফ দিয়ে নিচে নামে। একটা মানুষ এত উপর থেকে এক লাফে নিচে নেমে গেল, আর নিচে নামার পর সে ঠায় দাঁড়িয়ে রইল। 1 সেকেন্ড এদের সাথে চোখাচোখি হলো মনে হয়, কিন্তু তার চেহারাটা ভালো করে বুঝতে পারেনি। একদম কুচকুচে কালো মনে হচ্ছে, চোখের যে রং এটাও কালো, চোখ সাদাও না, চোখও কালো। সে কি করলো, একটু মুচকি হেসে দিল। মুচকি হাসার পর তার সামনের দিকে দাঁতগুলো মনে হলো একটু বেরিয়ে গেল, তবে দাঁতগুলো সাদা ছিল না, দাঁতগুলো মনে হলো কালো। এরপর সে কি করলো, এমন এক ভো দৌড় দিয়েছে, চোখের সামনে মিলিয়ে গেল। এক দৌড়ে কোন দিকে যে চলে গেল এরা কিছু বুঝে ওঠার আগে বা এরা দৌড় দেওয়ার আগেই এই জিনিসটা ভ্যানিশ। তো একদম চোখের সামনে দেখেও চোরটাকে ধরতে পারলো না। তারা চিন্তা করলো যে এত উপর থেকে এই জিনিসটা যে লাফ দিল, লাফ দেওয়ার পরেও দিব্যি দাঁড়িয়ে থাকলো, তারপর আমাদের দিকে তাকালো, আবার চলেও গেল। কি আজব ব্যাপার, এটা কি আসলে চোর না অন্য কিছু? এরকম ঘটনা, বিশেষ করে আম চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকলো। এক পাশে পাহারা দেয় তো আর এক পাশে আম চুরি হয়। ওই বাড়ির লোকজন টের পায় যে কিছু একটা হচ্ছে এখানে। তারা যখন ওই দিকটাতে যায় তখন তাদের সামনে ওইভাবে লাফ দিয়ে এক দৌড়ে মিলিয়ে যায়। এই আজব চোর, এই চোরের উৎপাতে গ্রামবাসী তো অতিষ্ঠ হয়ে গেছে যে একে তো ধরতেই হবে। গ্রামবাসী আবার এক জায়গায় বসে, তখন চিন্তা করে যে প্রত্যেকের বাড়ি থেকে কমপক্ষে একজন লোক লাগবেই, আর যদি বেশি কেউ আসতে পারে ভালো, যে বাড়িতে পুরুষ সদস্য বেশি আছে তারা বেশি করে আসবে, লাঠিসোঁটা নিয়ে আসবে, সাথে আলো নিয়ে আসবে, চোর ধরতে হবে যে কোনো মূল্যে। এর উপদ্রব তো মারাত্মকভাবে বেড়ে গেছে। এদিকে তখন কয়েকশো লোক জমায়েত হয়ে গেছে। তারপরে কয়েকজন মুরব্বী আছেন যারা এই ধরনের পাহারা দেয়াতে বেশ পটু ছিলেন, ছোটবেলাতে তারা পাহারা দিয়েছেন বা যুবক বয়সে পাহারা দিয়েছেন। তো ওনাদের বুদ্ধি বা বিবেচনা থেকে বেশ কিছু দলকে ভাগ করে দেন, কিভাবে কিভাবে পাহারা দিতে হবে এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। তো এর একটা দল, এই দলের মধ্যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে নরেন। এই যে নরেন, উনি ছিলেন তখন বেশ যুবক বয়সী, খুব সুঠাম দেহি, তাকে দেখলে কুস্তিগির বলে মনে হয়। কাউকে উনি মাথায় তুলে যদি আছাড় মারেন তার জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। আবার তাকে যে কেউ উঁচু করে মাথায় তুলবে এমন শক্ত সামর্থ্য লোক ওই গ্রামে আর একটাও ছিল না। নরেন তবে সাহসী, সে চিন্তা করছে যে চোরকে যদি একবার পাই কিচ্ছু করব না, খালি ওকে জাপটে ধরে বুকের সাথে এমন চাপ দিব ওই ছিপছিপে লিকলিকে চোরটার হাড় গড়ে একদম মটমট মটমট করে ভেঙে যাবে। উনি তো এই চিন্তা করছেন। তো যাই হোক, এই যে নরেন, উনি সহ আরো বেশ কয়েকজন পাহারা যখন দিচ্ছেন, তো এই যে নরেনের দলে যারা আছে এরা যখন পাহারা দিচ্ছে, পাহারা দিতে দিতে একটা আম গাছের কাছে চলে আসে। আম গাছের কাছে যখন চলে আসছে তখন ওই একটা আম গাছ থেকে একটা শব্দ আসছে। ওই শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা বুঝতে পারে ডালের উপর এই রহস্যময় চোরটা বসা। যখন তারা দেখছেন তখন তো ওই নরেন বলে ওঠে, পাইছি রে বেটা তোরে, আজকে তুই যাবি কই, বহুত জ্বালাইছিস রে, আজকে তোকে এমন উত্তম মধ্যম দেব না, হাড় গোড় একদম গুড়িয়ে দেব, নাম বেটা ডাল থেকে, নিচে আয় আয় বলছি। এরকম যখন বলছে তখন নরেন সহ অন্যদের সামনেই ওই চোরটা ডাল থেকে এক লাফ দিল, লাফ দিয়ে ঠায় তাদের সামনে দাঁড়িয়ে গেল। উপর থেকে কেউ যদি লাফ দেয়, লাফ দেওয়ার পরে কিন্তু মানুষের বডিটা একটু ঝুঁকে পড়ে, কিন্তু না, সে লাফ দিয়ে একদম ঠায় দাঁড়িয়ে রইল। 1-2 সেকেন্ড দেখলো এদেরকে, এরপর উল্টো দিকে ঘুরে চোর দিল এক দৌড়, দৌড় দিয়ে একটা ঝোপের দিকে চলে গেছে। ওই ঝোপের ওই পাশে আবার নদী ছিল,
বা এরকম খালের মতো কিছু একটা ছিল আর কি ওই সময়। তো ওই দিকটাতে যখন গিয়েছে, এদিকে এরাও কিন্তু পিছু পিছু দৌড় দিয়েছে। নরেন সবার আগে চলে গেছে, কারণ তার তো শারীরিক শক্তি বেশি, অন্যদের থেকে সে দৌড়েও বেশ পটু, তার বডিটা বেশ সুঠাম হলেও ছিপছিপে গণের লোকদের থেকেও সে দৌড়ে বেশ পটু। সে আগে চলে গেছে, এদিকে অন্যরা খুঁজছে হাতে হারিকেন নিয়ে। এর মধ্যে নরেন একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে মনে হচ্ছে একটা জায়গায় কোনো কিছু নড়াচড়া বুঝতে পারছেন উনি। এই নরেন উনি পা টিপে 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 আস্তে আস্তে ওদিকে আগালেন। আগানোর পর দেখতে পেলেন এই চোরটা একটা জায়গায় ঘাপটি মেরে বসে আছে, আর মাথাটা উঁচু করে আশেপাশে দেখার চেষ্টা করছে লোকজন কোথায় গেল। তখনই নরেন কি করেছে, ওই চোরটার উপর ঝাঁপিয়ে পড়ছে, একদম চাপটে ধরেছে। যেই না চাপটে ধরেছে, আর তখন ও পাশে যারা খোঁজাখুঁজি করছে তারা ভয়ঙ্কর এক আর্তনাদ শুনতে পায়। আর এই আর্তনাদটা কার? এই নরেনের। নরেন বলছে, ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার হাড় গোড় ভেঙে গেল রে, কে কোথায় আসো রে, আমারে বাঁচাও। তো নরেনের এই কথা শোনার সাথে সাথে অন্যরা তো চলে আসে, এসে দেখে নরেন মাটিতে কাতরাচ্ছে। আর এই যে চোরের যেই অবয়বটা, এই অবয়বটা নরেনের পা ধরে এমন এক হেঁচকা টান দিয়েছে, ওই চোরটা যেভাবে দৌড়ায় ওই রকম ভাবে ওইটার সাথে সাথেই এক টানে ওটাকে নিয়ে যাচ্ছে নদীর দিকে। এদিকে এই লোকজন তো দৌড়াচ্ছে, যারে নরেনে নিয়ে যাচ্ছে। নরেনের মতো একটা ভারী লোক রে, এই ছিপছিপে গরনের এই তৈলাক্ত চোরটা যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, এরাও অবাক, ওরাও তো পিছু পিছু দৌড়াচ্ছে যে নরেনকে তো মেরে ফেলবে রে। তখন কি করেছে, নরেনকে টানতে টানতে কাদা পর্যন্ত নিয়ে এসে ওই চোরটা নাকি নরেনের দিকে জাস্ট একবার তাকালো, তাকিয়ে হেসে দিল, এরপর পানিতে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পর অন্য লোকজনও কিন্তু সেখানে চলে আসছে। তারা আশা করেছিল যে ঝাঁপ দেওয়ার পর হয়তো বা চোরটা দূরে হলেও মাথা ভাসাবে, যেহেতু পানিতে ঝাঁপ দিয়েছে, কতক্ষণে ডুব সাঁতার দেবে, কিন্তু না, চোরটাকে দেখা যায়নি। এদিকে নরেনের তো অবস্থা খারাপ। তাকে যখন এই হ্যাচকা টান দিয়েছে, ওই জঙ্গলের ভিতরে থাকা আরো বেশ কিছু ডাল লতা পাতার যে সমস্ত সুচালো অংশ, এগুলো শরীরে লেগে তো কেটে গিয়েছে। নরেনকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, নরেন বলে ভয়ঙ্কর এক ঘটনা। সে যখন ওই চোরটাকে জাপটে ধরেছে, চোরটা নাকি ছুটে যাওয়ার পরিবর্তে উল্টো ঘুরে তাকে জাপটে ধরেছে। মানে চোরটার শরীরটা একদম পিচ্ছিল, আর যখন নাকি তাকে জাপটে ধরেছে, তার শরীরটা এমন আঠালো আর পিচ্ছিল, আর তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছিল যে তার বমি চলে আসার উপক্রম। চোরটা উল্টো দিকে ঘুরে তাকে জাপটে ধরে মাথায় তুলে মেরেছে এক আছাড়। আর তখনই মূলত এর 12টা বেজে গেছে। তারপর তো পা ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করেছে ওই খালের দিকে। আর তারপরের ঘটনা তো সবাই দেখেছে। এই যে নরেন, উনি কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করেছিলেন, দীর্ঘদিন, অনেকদিন উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি, কারণ তার মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর একটা ব্যাপার, এই ঘটনার পর ওই চোরটাকে আর কখনোই ওই এলাকায় দেখা যায়নি। অনেকেই বলেন এটা আসলে চোর ছিল না, এটা ছিল ভয়ঙ্কর পিশাচ টাইপের একটা জিন। কেউ কেউ বলেন এটা চোর ছিল, তবে এটা অন্য ধরনের একটা চোর, যে কালো জাদুতে খুবই পারদর্শী ছিল। সে বিশেষ সাধনার মাধ্যমে এই ক্ষমতা অর্জন করেছিল। তবে এটা জাস্ট মুখের কথাই, আসলে যে কি, এটা এক রহস্যই রয়ে গেছে। এটাই ছিল এই অদ্ভুত চোরের ঘটনা। প্রিয় লিসেনার্স, আমিও ছোটবেলায় শুনেছি যে কিছু কিছু চোর আছে যারা নারকেল চুরি করে বা ডাব চুরি করে। এরা নাকি বানর বা এই টাইপের যে প্রাণীগুলো আছে এদের থেকে অনেক দ্রুত গতিতে গাছে উঠতে পারে। আর এরা নাকি ওই যেই তালের কাঁধি বা নারিকেলের কাঁধি বা সুপারির যে ডাল, এটাতে নাকি হাত দেওয়ার সাথে সাথে এইগুলো পুরোটা তাদের হাতে চলে আসে। আর এটা এক হাতে নিয়েই তারা আবার খুবই দ্রুত নেমে পড়তে পারে, কাটারও প্রয়োজন হয় না। এরাও কি একটা বিশেষ সাধনার মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে এই ক্ষমতাটা অর্জন করেছে। আর আমি এটাও শুনেছি এই ঘটনার মধ্যে যেমনটা এসেছে যে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের হাড় তারা সার্জারি করে, সার্জারি বলতে একদম অপারেশনের মতো যে করার জন্য যে হসপিটালে যেতে হবে, বিষয়টা এরকম না। তারা বিশেষ একটা সাধনার মাধ্যমে শরীরটার একটা অংশ কেটে এর ভিতরে ওই হাড়টা ঢুকিয়ে দিয়ে আবার সেলাই করে দেয়। এটার মাধ্যমে তাদের বিশেষ এক ধরনের ভয়ঙ্কর কালো জাদুর শক্তি শরীরে চলে আসে।
এরপর তারা অনেক ধরনের অপকর্ম করতে পারে। আবার এর ব্যতিক্রমও হতে পারে যে এটা আসলে চোরই ছিল না, তবে এটা যে আসলে কি ছিল এটা বলা মুশকিল। প্রিয় লিসেনার্স, এইরকম রহস্যময় চোরের কোনো ঘটনা আপনাদের জানা থাকলে কিন্তু আপনারা আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldmedia@gmail.com। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের তৃতীয় ঘটনায়। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি সাদিকুর রহমান ভাই। চলুন সাদিকুর রহমান ভাইয়ের ঘটনাটি শুনবো। এরপরে সৌমিত্র রয়ের আরেকটি ঘটনা শুনে আমরা আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের দ্বিতীয় এপিসোডটির সমাপ্তি ঘোষণা করব। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের দ্বিতীয় এপিসোডের তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম সাদিকুর রহমান। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরে। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইনভেস্টমেন্ট পার্ক 2-তে কর্মরত রয়েছেন। ওনার পাঠানো বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তো চলুন আজকের ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি পেয়েছেন মালাউইর একজন বাসিন্দা নাম আহমেদ বান্দা, তার কাছ থেকে। তার বর্তমান বয়স প্রায় 47 বছর। মালাউই আফ্রিকার একটি দেশ, আফ্রিকার দক্ষিণ পূর্বের একটি দেশ মালাউই। তো নাইট ডিউটি চলাকালে এক রাতে কিছু ম্যাটেরিয়াল কম থাকার কারণে ফ্যাক্টরির ক্যান্টিনে উনি বসে আছেন, আর বসে টুয়ার্ডস ইটার্নিটি নামে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছিলেন। এই চ্যানেলে কিন্তু মুসলিমদের বিভিন্ন ঘটনাগুলো শেয়ার করা হয়, যে তারা কিভাবে ইসলামের দিকে আসলেন। তো যখন এটা উনি দেখছিলেন, আহমেদ ভাই চলে আসেন এবং এসে বলেন, কি সাদিক, কি দেখছো? তখন উনি বললেন যে, ভাই আমি তো এই যে একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম, এখানে তো এই জিনিসগুলো দেখানো হয়, যারা মুসলিম তাদের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করা হয়, তারা কিভাবে ইসলাম গ্রহণ করেছে। এই কথার পর উনি নিজেও খুব আগ্রহ নিয়ে এই চ্যানেলটি দেখেন। তারপর উনি বলেন যে, সাদিক তুমি হয়তো বা জানো না, 1990 সালের দিকে আমরা পুরো পরিবার একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। তুমি কি শুনতে চাও সে কাহিনী? উনি তো বললেন যে হ্যাঁ অবশ্যই। তবে সাদিক ভাই অর্থাৎ সাদিকুর রহমান ভাই চিন্তা করেছিলেন যে এটা সম্ভবত অন্য ধরনের কিছু, এখানে প্যারানরমাল কোনো বিষয় নাই। তবে শোনার পর উনি বুঝতে পারলেন যে আফনান দ্য হরর ওয়ার্ল্ডে ঘটনাটি পাঠানো সম্ভব। তবে এটার জন্য অনুমতি নিতে হয়েছিল এই আহমেদ বান্দা ভাইয়ের কাছ থেকে। উনি অনুমতি দিয়েছিলেন, তার অনুমতি নিয়েই মূলত এই ঘটনাটি উনি পাঠিয়েছেন। তো চলুন আহমেদ বান্দা ভাইয়ের সেই ঘটনাটি আমরা শুনে আসি। ঘটনাটি শুরু হয় ওনার বাবা মায়ের বিয়ে থেকে। ওনার বাবা তার বাবার একমাত্র সন্তান ছিলেন, আর একমাত্র সন্তান হবার কারণে তার দাদা যত সম্পদ পেয়েছিলেন তার পুরোটাই ওনার বাবাই পেয়েছিলেন। তো বাবার নাম তো মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ রাখা হয়, আমরা কিন্তু এই ঘটনায় আব্দুল্লাহ নামটাই ব্যবহার করব বোঝার সুবিধার্থে। আর ওনারাও চান যে সব জায়গাতেই এই আব্দুল্লাহ নামটাই আমরা ব্যবহার করি, পূর্বের নামটা আমরা ব্যবহার না করি। তো বাবার চাচাতো ভাই বোনেরাও মোটামুটি ভালোই সম্পদশালী ছিলেন। বাবার দাদা তো আসলে উনি একটা মাত্র সন্তানের অধিকারী ছিলেন আল্লাহর রহমতে। আর যেহেতু এই আহমদ ভাইয়ের বাবা একমাত্র সন্তান, আহমদ ভাইয়ের দাদা তার একমাত্র ছেলেকে খুবই আদর করেই রাখতেন। দাদা শখ করে ওনার বাবাকে একটা ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলে লেখাপড়া করিয়েছিলেন, কারণ ওনারা ক্রিশ্চিয়ান ছিলেন। যদিও বা ওখানে আরো তো মুসলিম পরিবার আছে, ওনারা যেখানে বসবাস করেন সেখানে কিন্তু আরো অনেক মুসলিম পরিবার আছে। আর এদিকে একটা সমস্যা দেখা দিল যে এই আহমেদ ভাইয়ের বাবার কিন্তু লেখাপড়ার প্রতি ওভাবে মন ছিল না। সে তার বাবার খুশির জন্য আসলে যেত স্কুলে। আহমদ ভাইয়ের বাবার সহপাঠীদের মধ্যে উনি ছিলেন একটু বড়, মানে বয়সে কিছুটা বড় আর কি। তো এইভাবেই চলে যায় অনেক দিন। হঠাৎ করেই আহমদ ভাইয়ের দাদা মারা যান। তখন এই আহমেদ ভাইয়ের দাদার ভাই
ওনার বাবার মাথার উপর ছায়া হয়ে দাঁড়ান। তিনি নিজে তার সংসারের পাশাপাশি আহমেদ ভাইয়ের বাবা এবং আহমেদ ভাইয়ের দাদিকেও সাহায্য করতেন। ভালোই চলছিল সবকিছু। একদিন আহমেদ ভাইয়ের বাবা তার মাকে বললেন যে, মা, আমি যথেষ্ট বড় হয়েছি, আর আমাদের নিজেদের আয় করা প্রয়োজন। আমি তো এখন বড় হয়েছি, তাই আমার একজন চাচা, উনি তো অনেক কষ্ট করে আমাদেরকে চালাচ্ছেন, আমি এখন হাল ধরি না, ওনার একটু কষ্ট লাঘব করি। এই বিষয়টা যখন আহমেদ ভাইয়ের দাদি আহমেদ ভাইয়ের চাচার সাথে শেয়ার করেন, তখন আহমেদ ভাইয়ের চাচা বলেন যে, ভাতিজা, তুমি তো ভালো কথাই বলেছো, ঠিক আছে, তোমার যেই সম্পত্তি আছে, তোমার বাবা অর্থাৎ আহমেদ ভাইয়ের দাদার কি যেটা রেখে গিয়েছিলেন, সেটা তুমি চাষ করো, আমি সবকিছু গোছ করে দিচ্ছি আর কি। তো যে বলা সেই কাজ, আহমেদ ভাইয়ের বাবা কাজে লেগে পড়েন। এদিকে আল্লাহর অশেষ রহমতে আহমেদ ভাইয়ের বাবার কঠোর পরিশ্রম আর আহমেদ ভাইয়ের বাবার যিনি চাচা তার সহযোগিতায় দিনকাল ভালোই চলছিল। এর ভিতরে আরো কিছু জমি জমা ক্রয় করতে উনি সক্ষম হন, নতুন করে ঘরও তৈরি করেছেন। এদিকে আহমেদ ভাইয়ের দাদি আহমেদ ভাইয়ের বাবার চাচাকে ডেকে বলেন যে, ভাই, ছেলে তো বড় হয়ে গেছে, আর সংসারের প্রতিও তার একটা মায়া মহব্বত সৃষ্টি হয়ে গেছে, ছেলেটাকে একটা বিয়ে করিয়ে দিলে ভালো হয়। তখন তার চাচা জিজ্ঞেস করলেন যে, আপনারা কি কোথাও মেয়ে দেখেছেন? তখন উনি বললেন যে, না, তেমন তো দেখা হয়নি, যেহেতু তুমি তো আমার ভাতিজাকে দেখে শুনে রেখেছো, তুমি তার জন্য একটা মেয়ে দেখো। এর কয়েকদিন পর আহমেদ ভাইয়ের বাবার চাচা অর্থাৎ ছোট দাদা আহমেদ ভাইয়ের আর কি দাদিকে এসে বলেন, যেহেতু ছেলেকে আমি ছোটবেলা থেকে দেখে রেখেছি, ও আমার কাছে সবকিছু শিখেছে, আমি আর বাইরে ছেলেকে দিতে চাই না, আর বাইরের কাউকে ওখানে আনতে চাই না, আমি আমার মেয়ের সাথেই এর বিয়ে দেব। এদিকে আহমেদ ভাইয়ের দাদি কিন্তু রাজি হয়। সমস্যাটা বেঁধে গেল হচ্ছে আহমেদ ভাইয়ের বাবাকে নিয়ে। উনি রাজি হন না। উনি বলেন যে, চাচা, সবসময় আপনার মেয়েকে তো নিজের আপন বোনের মতোই দেখেছি, ওর সাথে বিয়ে শাদী আসলে এটা সম্ভব না, আমি এটা পারবো না, আমি মন থেকে এটা ওইভাবে মেনে নিতে পারবো না। কি আর করা, চাচা তার মেয়েকে বিয়ে দিতে পারলেন না ভাতিজার সাথে। উনি বললেন যে, ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো করে দেখো বা তোমার মাকে দেখতে বলো, আমি তোমাদেরকে সহযোগিতা করব। তো এইভাবেই আরো বেশ কয়েকদিন মানে সবকিছু দেখাশোনা হয়, মেয়েটা দেখা হয় আর কি। কিছুদিন পর পরিবারের সবার মতামত নিয়েই এই আহমেদ ভাইয়ের মায়ের সাথে আহমেদ ভাইয়ের বাবার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের রাতে চাচা এবং চাচি এসে আহমেদ ভাইয়ের বাবার ঘরে পানি ছিটিয়ে পবিত্র করে দেন। এটা নাকি ওনাদের ওই মালাবিতে একটা সামাজিক রীতি, নতুন দম্পতির ঘরে পবিত্র জল ছিটিয়ে ঘর পবিত্র করা, গির্জার পবিত্র পানি মূলত ছিটিয়ে দেওয়া হয় এখানে। তো সবকিছু ঠিকঠাক ছিল। বিয়ের কিছুদিন পর এক রাতে ওনার বাবা শোনেন যে তার ছাগলের ঘর থেকে খুব জোরে ছাগল ডাকছে। তিনি গিয়ে দেখেন সব ছাগলগুলো ঘরের ভেতর এলোমেলো হয়ে ছোটাছুটি করছে, যেন কোনো বন্য পশু তাদের আক্রমণ করেছে। হঠাৎ ওনার বাবা দেখেন সবচেয়ে বড় ছাগলটি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে, আর সেটা আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। পেছন সাইড থেকে খেতে খেতে তার পেট পর্যন্ত খেয়ে ফেলেছে। শুধু তাই না, নারী ভুড়ি কোনো কিছুই বাদ নাই, মানে এক পাশ থেকে খাওয়া শুরু করতে করতে এর ভিতরে যা যা পড়ে সবই খেয়ে ফেলেছে। আহমেদ ভাইয়ের বাবা তো হাউমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনার বাবার কান্নাকাটি শুনে সবাই এসে দেখে এই অবস্থা, তারাও হতবাক হয়ে যান। এইটা গেল একটা ঘটনা। এর কিছুদিন পর আহমেদ ভাইয়ের বাবার চাষ করা ভুট্টা ক্ষেতের ভুট্টাগুলো নিচ থেকে আস্তে আস্তে মৃত্যুবরণ করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সব গাছ মারা যায়। ধীরে ধীরে ওনাদের সব ছাগলগুলো মারা যেতে শুরু করে, কোনো কারণ ছাড়াই। এদের কোনো অসুখও ছিল না, হঠাৎ করেই মারা যাচ্ছে। তখন অনেকেই অনেক কথা বলতে শুরু করেন, আর এই কথাগুলো কিন্তু আহমেদ ভাইয়ের মাকে নিয়ে, যে একটা অপায়া, অলক্ষণে, এর কারণে এরকম হচ্ছে। এরই মধ্যে আহমেদ ভাইয়ের বড় ভাইয়ের জন্ম হয়। বড় ভাইয়ের জন্মের পর থেকে আহমেদ ভাইয়ের মা সবসময় অসুস্থ থাকতেন। মোটামুটি 2 বছরের ভেতরে আহমেদ ভাইয়ের বাবার সব সম্পত্তি নষ্ট হয়ে যায়। হঠাৎ এক রাতে ওনার বাবা বাড়িতে ফিরে দেখেন বাড়ির পেছন থেকে কোন একটা প্রাণী 2 পা 1 হাত
এই দুই পা এক হাতের উপর ভর করে হেঁটে চলছে, আর অন্য একটা হাতে কিছু একটা ধরে রেখেছে। প্রিয় লিসেনার, চিন্তা করুন যে কোনো একটা বানর টাইপের জিনিস হেঁটে যাচ্ছে, কিন্তু 3 হাত পা দিয়ে, আর এক হাতে কিছু একটা ধরে রেখেছে। শুধু এমনটা হলে একটা ব্যাপার ছিল, সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্রাণীটির অর্ধেক আগুনের আর অর্ধেক শরীর পানির মতো। মানে কোমর থেকে পেছনের অংশ মনে হচ্ছে আগুনের, আগুন দাউ দাউ করে জ্বলছে, আর সামনের অংশটা মনে হচ্ছে স্বচ্ছ পানি, এমনটা মনে হচ্ছে। তবে একদম স্বচ্ছ না, মনে হচ্ছে কিছুটা ঘোলাটে পানি এরকম। আর পানি এটা কিভাবে বোঝা গেল, সেটা হচ্ছে আমরা যদি একদম সফট জাতীয় কোনো জিনিস, রাবারের কোনো জিনিসের ভিতরে যদি আমরা পানি ভরে দেই, বা এমন স্বচ্ছ কোনো জিনিস বা পলিথিনের ভিতরে পানি ভরে রাখি, আমরা কিন্তু ওই পানিটা একরকম একটা শেপ দেখতে পাবো। ওই পলিথিনটা যেরকম শেপ নেবে ওরকম শেপে দেখতে পাবো। তো মনে হচ্ছে ওর সামনের অংশটা কাচের মতো, ওর ভিতরে পানি দেয়া, মানে এমনটা মনে হচ্ছে। তবে এখানে আরো একটা ব্যাপার হচ্ছে যে পানি যেরকম ঢল ঢল করে, এক পাশে কাত হয়ে যায় আর এক পাশে অন্যরকম হয়ে যায়, ওই রকম মনে হচ্ছে। মানে একটা ফিক্সড শেপ না, এরকম ঢল ঢল করছে পানি, এরকম একটা বডি, আর পেছনেরটা আগুনের মতো। তো এরকম একটা প্রাণী এগিয়ে যাচ্ছে ঘরের দিকে, হাতে কিছু একটা ধরে রেখেছে। ওই জিনিসটা চলতে চলতে ঘরের দেয়াল ভেদ করে ভিতরে ঢুকে যায়, ঘরের ভিতরে আর কি। ওনার বাবা তো দ্রুত ঘরে এসে দেখেন সবাই বসে আছে, কেউ কিছু দেখেনি। বিষয়টা তখন আহমেদ ভাইয়ের বাবা নিজের মনের ভুল ভেবে এড়িয়ে যান। কিন্তু সকালবেলা আহমেদ ভাইয়ের দাদি বাইরে গিয়ে দেখেন এক অন্য রকমের দৃশ্য। উনি দেখেন কোন একটা প্রাণীর পায়ের দাগ, এই পায়ের দাগটা অনেকটা কুকুরের মতো, তবে এটার লম্বা লম্বা নখ আছে। এই জিনিসটা ঘরের পেছন থেকে এসে ঢুকেছে আর দেয়ালের অন্য সাইড দিয়ে বেরিয়ে গেছে। এই জিনিসের পায়ের ছাপ ওই দেয়াল পর্যন্ত এসে থেমে গেছে, অর্থাৎ পেছনের দেয়াল পর্যন্ত। এরপরে ঘর ভেদ করার পর যে দেয়ালটা পরে আর কি, ওই দেয়াল দিয়ে বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছে সেখান থেকে আবার পায়ের ছাপ শুরু হয়েছে, আর যেদিক দিয়ে গেছে মনে হচ্ছে সেখানে পুড়ে গেছে। অদ্ভুত এক ব্যাপার। জিনিসটা মনে হচ্ছে এতটাই ভারী, সে যেদিক দিয়ে হেঁটে গেছে সেখানে তার পায়ের যে চাপ বা শরীরের যেই ভর, এটার কারণে মাটিতে বেশ অনেকটাই তার পাটা বসে গেছে। পেছনের 2 পায়ের যেই ছাপটা, এই ছাপটা মনে হচ্ছে পোড়া পোড়া, মনে হচ্ছে কয়লা জাতীয় কোনো জিনিস তার পায়ের নিচে লাগানো ছিল, যাওয়ার সময় এরকম কালো কালো হয়ে গেছে। আর সামনের যেই 2 পা, মনে হচ্ছে এই 2 পা এতটাই ভেজা ছিল যে যেখানে পা দিয়েছে সেখানে কাদা কাদা হয়ে গেছে, এটা সকালবেলাও শুকায় নাই। তো এমনটা আর কি। এই জিনিসটা কি করেছে, ওই দিক দিয়ে হেঁটে গিয়ে ছাগলের একটা ঘর আছে, ওই দিকটাতে চলে গিয়েছিল। এরপর দেখা গেল ওই ছাগলের ঘরের মধ্যে একটা ছাগল আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। তো এই ঘটনা ঘটার পর তখন কিছু মানুষের পরামর্শ নিয়ে আহমেদ ভাইয়ের বাবা সিদ্ধান্ত নেন একজন তান্ত্রিকের কাছে যাবেন। এগুলো যখন এই আহমেদ ভাইয়ের বাবা তার চাচাকে বললেন, অর্থাৎ আহমেদ ভাইয়ের বাবার চাচাকে বললেন, তখন নাকি ওই চাচা এক তান্ত্রিকের সন্ধান দেন। এমনকি সেই তান্ত্রিককে আহমেদ ভাইয়ের বাবার চাচা নিজেই বাড়িতে নিয়ে আসেন। তান্ত্রিক এসে কিছুক্ষণ তার তন্ত্রমন্ত্র করে সারা বাড়িতে এক ধরনের পানি ছিটিয়ে দেন এবং বলেন যে আহমেদ ভাইয়ের মায়ের সাথে নাকি একটা জিন আছে, ওই জিনটাই এখানে চলে এসেছে, সে নাকি ছেড়ে যাবে না। আপাতত উনি ঝাড়ফুঁক করে দিয়েছেন, আর উনি কিছু পানি দিয়ে যান এবং বলেন যে এই পানিটা সারা বাড়িতে ছিটিয়ে দেওয়ার জন্য। ওই তান্ত্রিক বলে যান প্রতি রাতে টানা 7 দিন যেন এই পানি ওই বাড়িতে ছিটিয়ে দেওয়া হয়। এরপরে এমনটাই করা হয়। তবে প্রথম 7 দিন পানি দেওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন ওনার মা কান্না করতে করতে ঘুম থেকে উঠে যায় আর বলে যে তাকে নাকি কোন একটা প্রাণী পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। উনি স্বপ্নে এমনটা দেখছেন। আহমেদ ভাইয়ের বাবা যখনই আহমেদ ভাইয়ের মাকে নিয়ে কোনো তান্ত্রিকের কাছে যেতে চাইতেন, তখন তার চাচা সেই তান্ত্রিককে নিয়ে আসতেন
যে তান্ত্রিকটাকে উনি প্রথমে নিয়ে আসছিলেন নাকি, এটাকেই আবার সাথে নিয়ে আসতেন। তান্ত্রিক আসার পর ঝাড়ফুঁক করে দিয়ে যায়, পানি পরা দেয়, সুস্থ থাকেন কিছুদিন, এরপর আবার অসুস্থতা শুরু হয়ে যায়। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। তো যেহেতু এর মানে এই তান্ত্রিকের চিকিৎসায় কোনো কিছু হচ্ছিল না, এভাবেই কিন্তু কেটে যায় প্রায় 4-5 বছর। এর মধ্যে কিন্তু এই আহমেদ ভাই সহ আরো 2 ভাই, ওনারা আসলে 3 ভাই, এদিকে ওনার মায়ের অসুস্থতা তো চলছেই, সংসার চলছে। একটা সময় আহমেদ ভাইয়ের বাবা বিরক্ত হয়ে চিকিৎসা বাদ দিয়ে দেন, যার উনি চিকিৎসাই করাবেন না। তখন আবার ওনাদের এক বোনের জন্ম হয়। বোনের জন্মের পর থেকেই আহমেদ ভাইয়ের মায়ের সাথে ঘটতে থাকে খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা। ওনার বোনের জন্মের পর হঠাৎ এক রাতে ওনার মা ঘুমের মধ্যে কান্না শুরু করে দেন আর বলতে থাকেন, না আমি দেব না, দয়া করে দিয়ে যান, আমাকে দিয়ে যান, এভাবে বলতে থাকেন। আহমেদ ভাইয়ের বাবা এসব শুনে ওনার মাকে ঘুম থেকে উঠান, জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন ওনার মা বলেন, কোন একটি ভয়ঙ্কর প্রাণী যার অর্ধেক অংশ আগুন আর অর্ধেক অংশ পানি, এই প্রাণীটা এসে নাকি আহমেদ ভাইয়ের বোনকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এই জন্য উনি বলছেন আমি দেব না, আমাকে ওকে ফেরত দিয়ে যান, এরকম বলছেন আর কি। তখন আহমেদ ভাইয়ের বাবা এসব শুনে বলেন, এগুলো কিছু না, তুমি হয়তো স্বপ্ন দেখেছো, এই বলে আপাতত আহমেদ ভাইয়ের মাকে সান্ত্বনা দিয়ে তাকে ঘুমিয়ে পড়তে বলেন। কিন্তু ওই রাত আহমেদ ভাইয়ের মা আর ঘুমাতে পারেননি। 2-3 দিন পর এক রাতে আহমেদ ভাইয়ের বাবা হঠাৎ বাইরে থেকে আসার সময় দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। কোনো এক প্রাণী যার অর্ধেক অংশ আগুনের মতো আর অর্ধেক অংশ পানি। এই জিনিসটাকে উনি প্রথম দিকে যেভাবে দেখেছিলেন যে 3 হাত পায়ে হেঁটে যাচ্ছে আর এক হাতে কিছু একটা ধরে রেখেছে, এই জিনিসটা এখন আর এরকম না, এটা 2 পায়ে দাঁড়িয়ে আছে আর ওনার দিকে তাকিয়ে হাসছে বলতে এমন ভয়ঙ্কর এক হাসি, এটা দেখে যে কারো পিলে চমকে যাবে। হাসতে হাসতেই নাকি অদৃশ্য হয়ে যায়, আর ওই হাসির কোনো শব্দও ছিল না। এর ভিতরে হয় কি, হঠাৎ করে ঘরের ভিতর থেকে আহমেদ ভাইয়ের মায়ের চিৎকার শুনে সবাই তো তার ঘরে চলে আসছে। আহমেদ ভাইয়ের বাবাও দৌড়ে ঘরে চলে আসেন, গিয়ে দেখেন যে আহমেদ ভাইয়ের মা এক হাতে ওনার বোনের পা ধরে উঠিয়ে রেখেছেন, অন্য হাত দিয়ে পিঠে আঘাত করছেন, অর্থাৎ পা ধরে মাথা নিচ দিকে দিয়ে ধরে রেখেছেন আর অন্য হাত দিয়ে আহমেদ ভাইয়ের বোনকে আচ্ছা মতো আঘাত করছেন আর ভয়ঙ্কর ভাবে উনি হাসছেন। নিজের মেয়েকে উনি এইভাবে আঘাত করছেন আর হাসছেন। ওনারা তো তাড়াতাড়ি গিয়ে ওনার হাত থেকে তাকে ছুটিয়ে নেন, অর্থাৎ আহমেদ ভাইয়ের বোনকে ছুটিয়ে নেওয়ার পর উনি কিছুটা স্বাভাবিক হয়ে যান। উনি বলতেও পারেন না আসলে কি হয়েছিল। পরের দিন আহমেদ ভাইয়ের বাবা তার চাচা অর্থাৎ আহমেদ ভাইয়ের ছোট দাদাকে ডাকলে, দাদা ওই একই কবিরাজ নিয়ে আসতে চান। তখন আহমেদ ভাইয়ের বাবা বলেন যে আমরা অন্য কোথাও চেষ্টা করবো, কারণ এই তান্ত্রিক বারবার আসে যায় কিন্তু কোনো কাজ করতে পারে না। তখন নাকি আহমেদ ভাইয়ের ওই ছোট দাদা অর্থাৎ তার বাবার চাচা বলেন, এই তান্ত্রিকের জন্যই আজ তোমার বউ জীবিত আর তোমরা সুরক্ষিত আছো, তা না হলে কত ভয়ঙ্কর কিছু হয়ে যেত। সমস্যা তো তোমার বউয়ের মাঝেই, অন্য কোনো সমস্যা না। মানে আহমেদ ভাইয়ের মাকে দোষারোপ করছেন। তখন এ সমস্ত কথা বলে টলে আহমেদ ভাইয়ের ওই ছোট দাদা চলে যান, রাগ করেই চলে যান আর কি, যেহেতু অন্য এক তান্ত্রিকের আনার কথা বলা হয়েছে, এই জন্য আর কি উনি মেজাজ গরম করে ফেলেছেন আর কি। তবে তার মেজাজ গরমে এখন আর আহমেদ ভাইয়ের বাবার কিছু আসা যায় না। উনি ভালো একজন তান্ত্রিক খুঁজতে শুরু করেন। গ্রামে অনেক তান্ত্রিকের সাথে কথা বললেও তারা এই জিন বা এই ঘটনার সম্পর্কে কিছুই বলতে পারে না। তারা শুধু ওই একটু ঝাড়ফুঁক করে দিয়ে যায়, 2-1 দিন খুব ভালোই থাকে, এরপরে আবার সমস্যা। এরই মাঝে ওনাদের জীবনে চলে আসে এক বিভীষিকাময় রাত। এই ঝাড়ফুঁক করার পর যখন কয়েকদিন ভালো থাকে, এর মধ্যে দেখা গেল যে কয়েকদিন তো না, কয়েক সপ্তাহ একটু ভালো ছিল, তখন ওরা ভেবেছিলেন যে হয়তোবা আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে। কিন্তু সেই রাতটি ছিল ওনাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। তখন রাতের শেষ ভাগ, পুরো গ্রাম নিস্তব্ধ। হঠাৎ ওনাদের টিনের চালের উপর মনে হলো বিশাল ওজনের কিছু একটা উপর থেকে ধপ করে আছড়ে পড়লো। হঠাৎ করে মনে হলো পুরো ঘরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। আহমেদ ভাইয়ের বাবা তড়িঘড়ি করে কুপি জ্বালিয়ে লাঠি হাতে নিলেন। ওনার বাবা আর ওনার 2 ভাই এই 3 জন মিলে বাইরে আসলেন দেখার জন্য। ঠিক তখনই ওই কুপিটা নিজে থেকেই দপ করে নিভে গেল, অথচ তখন কোনো বাতাসই ছিল না। অন্ধকারের মাঝেই
ওনারা শুনতে পেলেন ওনাদের মায়ের ঘরের ভেতর থেকে এক পৈশাচিক খিলখিল হাসি। ওনারা দৌড়ে ঘরে গিয়ে যা দেখলেন তা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনার মা বিছানায় নেই, তিনি ঘরের কোণে দেয়ালের সাথে লেপ্টে আছেন। মনে হচ্ছে উনি দেয়াল বেয়ে মাকড়সার মতো উপরে বেয়ে ওঠার চেষ্টা করছেন, আর তার চোখ দুটো কয়লার মতো জ্বলছে। যখন উনি ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন তখন দেখলেন তার চোখের এই অবস্থা। তখন আহমেদ ভাইয়ের বাবা চিৎকার করে যেই না তার দিকে এগিয়ে যাবেন, অমনি অদৃশ্য কোনো শক্তি আহমেদ ভাইয়ের বাবাকে সজোরে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে আছড়ে ফেলে দেয়। ওনার বাবা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘরের একটা অংশে গিয়ে পড়ে গেলেন। এটা দেখে আবার এই আহমেদ ভাই অজ্ঞান হয়ে যান। পরের ঘটনা ওনার বাবা এবং বড় ভাইয়ের কাছ থেকে শুনেছেন। সেই মুহূর্তে ঘরের মাঝখানে সেই বিভৎস প্রাণীটি নাকি আবির্ভূত হয়ে যায়, যার অর্ধেক শরীর দাউ দাউ করে জ্বলছে আর বাকিটা পানির মতো, আর এটা শরীর থেকে বিশ্রী পচা পানির দুর্গন্ধ বের হচ্ছে। তখন নাকি ওই প্রাণীটা আহমেদ ভাইয়ের বাবার দিকে তাকিয়ে তার লম্বা নখযুক্ত হাত বাড়িয়ে দেয়। ওই সময় আহমেদ ভাইয়ের বাবা ফিল করলেন তার নিজের হাত পা কেউ যেন শেকল দিয়ে বেঁধে ফেলেছে, তিনি এক চুলো নড়তে পারছেন না। হঠাৎ আহমেদ ভাইয়ের ছোট বোনটি নাকি কান্নাকাটি শুরু করে দেয়। সেই প্রাণীটি ঝড়ের বেগে দোলনার দিকে এগিয়ে যায়, কারণ তার বোনটাকে দোলনায় শুয়ে রাখা হয়েছিল। এদিকে আহমেদ ভাইয়ের মা দেয়াল থেকে ছিটকে পড়ে অদ্ভুত এক ভয়ঙ্কর স্বরে চিৎকার করে ওঠেন। আহমেদ ভাইয়ের বাবা তখন জীবন পণ করে বলতে থাকেন, হে ঈশ্বর আমাদের বাঁচাও, এই বলে চিৎকার দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, তান্ত্রিকের দেওয়া সেই পবিত্র জল যেখানে ছিটানো ছিল সেখান থেকে আগুনের মতো একরকমের আলো বের হতে নাকি ওই সময় শুরু করে। তখন ওনারা বুঝতে পারলেন এই পানি আসলে ওনাদের রক্ষা করছে না, বরং শয়তানকে এই বাড়িতে ঢোকার একটা পথ করে দিচ্ছে। পুরো ঘর তখন এক বিভীষিকাময় নরক। একদিকে ওনার মায়ের অস্বাভাবিক আচরণ, অন্যদিকে সেই আগুনের দানবটা ওনার বোনের উপরে ঝুঁকে পড়েছে। ওনার বাবা দেখলেন ঘরের কোণ থেকে কালো ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে চারপাশ অন্ধকার করে দিচ্ছে। সেই ধোঁয়ার ভেতর থেকে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল ওনাদের ঘরটা মাটি ফুঁড়ে পাতালে নেমে যাচ্ছে। ওনার বাবা তখন জ্ঞান হারানোর উপক্রম। ঠিক সেই সময় গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেবের ফজরের আজানের শব্দ শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম শব্দটা কানে যেতেই সেই আগুনের প্রাণীটা যন্ত্রণায় বিকট এক চিৎকার দিল, যা ওনাদের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো নাকি। মুহূর্তের মধ্যে ঘরটা ধোঁয়ায় ভরে গেল আর সবকিছু হঠাৎ করেই শান্ত হয়ে গেল। ওনার মা মেঝেতে অচেতন হয়ে পড়ে রইলেন। তখন আহমেদ ভাইয়ের বাবা বুঝতে পারলেন সারা রাত ওনারা ভয়ঙ্কর এক মৃত্যু দূতের সাথে লড়াই করেছেন, যা কোনো তান্ত্রিকের মন্ত্রে থামেনি, থেমেছে স্রষ্টার এক আহ্বানে। রাতের সেই বিভৎসতার পর সকালে ওনারা ভেবেছিলেন রোদ উঠলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু দুপুর 12টা বাজার পর শুরু হলো এক নিস্তব্ধ আতঙ্ক। প্রখর রোদ, বাইরে একটা পাতাও নড়ছে না। আহমেদ ভাইয়ের মা তখন ঘরে বিশ্রাম করছিলেন। হঠাৎ ওনারা শুনতে পেলেন ওনার মা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এবং বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছেন। ওনার বাবা ঘরে গিয়ে যা দেখলেন তাতে তার শিরদাঁড়া দিয়ে ভয়ের এক হিমস্রোত নেমে যায়। তিনি দেখলেন ভয়ঙ্কর এক দৃশ্য। আহমেদ ভাইয়ের মা রান্নাঘরে চুলার আগুনের উপর হাত দিয়ে রেখেছেন, অথচ তার হাত পড়ছে না, তার চোখ দুটো একদম স্থির, কোনো পলকও পড়ছে না। আহমেদ ভাইয়ের বাবা ডাকতেই তার মা এমন এক গলায় কথা বলে উঠলেন যা তার নিজের নয়, ভারী কর্কশ এবং অদ্ভুত এক ভাষা। ঠিক সেই সময় বাড়ির উঠোনে ওনাদের একমাত্র বেঁচে থাকা ছাগলটি হঠাৎ ছটফট করতে করতে মাটিতে আছড়ে পড়ল। তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে ছাগলটার শরীর ফুলে ফেপে উঠল, যেন ভেতর থেকে কিছু একটা বের হতে চাইছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলো যখন আহমেদ ভাইয়ের বাবা বাইরে গিয়ে দেখলেন ওনাদের বাড়ির পাশের একটা গর্ত থেকে থকথকে কাদার মতো গাঢ় কালো তরল বের হয়ে পুরো উঠোন সয়লাভ করে দিল। সেই কাদা থেকে পচা ড্রেনের মতো এক অসহ্য গন্ধ বের হচ্ছিল, তার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো। আর তখনই জোহরের আজানের শব্দ ভেসে আসে। সাথে সাথে সবকিছু থমকে যায়, মনে হচ্ছিল এখানে কিছুই হয়নি।
সেই ভয়ঙ্কর দুপুরের ঘটনার পর আহমেদ ভাইয়ের বাবার কাছে সব পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন আজানের সেই সুমধুর সুর শোনার সাথে সাথেই বাড়ির সেই পৈশাচিক অস্থিরতা নিমিষেই দমে যায়। তিনি উপলব্ধি করলেন তান্ত্রিকের মন্ত্র যেখানে ব্যর্থ, সেখানে আজানের শব্দে এক অলৌকিক ক্ষমতা আছে। ওনার বাবা আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির পাশের সেই ছোট্ট কাঁচা মসজিদে ছুটে গেলেন। তখন জোহরের নামাজ শেষ হয়েছে মাত্র। ইমাম সাহেব, যিনি ইয়েমেন থেকে দাওয়াতি কাজে এসেছিলেন, উনি তখন তসবিহ পড়ছিলেন। ওনার বাবা হন্তদন্ত হয়ে মসজিদে ঢুকে ইমাম সাহেবের পা জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বাড়ির গত কয়েক বছরের সব বিভৎস ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত স্বরে তার ভাষায় বললেন যে, আব্দুল্লাহ, তোমরা যাকে পবিত্র জল ভেবে ছিটিয়েছ তা আসলে অপবিত্র ছিল। সেই তান্ত্রিক শয়তানের উপাসক, সে জিনের মাধ্যমে তোমাদের উপর জাদু করেছে, পানি ছিটানোর মাধ্যমে। আর শয়তান সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহর কালাম এবং আজানের শব্দকে। ইমাম সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাও আব্দুল্লাহ, তুমি তোমার স্ত্রী আর সন্তানদেরকে নিয়ে ঘরের ভেতরে বসো, আমি আসবো ইনশাল্লাহ। মনে রাখবে, যাই ঘটুক না কেন, আমি আসার আগে তোমরা কেউ ঘর থেকে বাইরে বের হবা না। মাগরিবের নামাজের পর ইমাম সাহেব ওনাদের বাড়িতে ঢুকলেন। তার হাতে শুধু এক মগ পানি ছিল। উনি উঠানের মাঝখানে এসে দাঁড়ালেন, ওনাদের ঘর থেকে ডাকলেন। ওনারা বাইরে আসলেন। তিনি এই আহমেদ ভাইদেরকে একটা বৃত্ত এঁকে তার মধ্যে বসিয়ে তার হাতে থাকা পানির মগ থেকে পানি খেতে দেন। এই পানি পান করার পর তিনি বললেন, তোমরা একজন একজনকে ধরে বসবা, অর্থাৎ একজন আরেকজনকে খুব ভালো করে ধরে রাখবে, কেউ যেন বাইরে বের হতে না পারে। একজন বের হতে গেলে আরেকজন টেনে ধরবা। যাই হোক, ইনশাল্লাহ এর কোনো প্রভাব তোমাদের উপর আসবে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। হঠাৎ চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল। এমন পিনপতন নিস্তব্ধতা, কোনো ঝিঝি পোকার ডাকও নেই, এমনকি গাছের পাতাও মনে হচ্ছে নড়ছে না। ওনারা দেখছিলেন ইমাম সাহেব বিড়বিড় করে কিছু একটা পড়ছিলেন আর সেই পানি উঠানের চারপাশে ছিটিয়ে দিচ্ছিলেন। হঠাৎ ওনারা দেখলেন ওনাদের বাড়ির পেছনে বড় একটা আম গাছ ছিল। এই আম গাছের মগডাল থেকে একটা বিকট ক্যাচ ক্যাচ শব্দ হলো। মনে হচ্ছে কেউ কাঁচা কাঠ বা ডালটাকে মোটকে ফেলেছে, অথচ সেখানে কেউ নেই। ঠিক তখনই উঠোনের এক কোণে বাতাসের মাঝে এক বিশাল অস্পষ্ট অবয়ব ফুটে উঠল। সেটা কোনো পরিষ্কার মানুষের রূপ নয়, বরং একদলা ঘন কালো ধোঁয়ার মতো, যার ভেতর থেকে পচা মাংস আর অসহ্য উটকো গন্ধ ভেসে আসছে। ইমাম সাহেব যখনই উচ্চস্বরে কোরআন পাঠ শুরু করলেন, সেই কালো ধোঁয়াটা যন্ত্রণা ছটফট করতে লাগলো। ওনারা কিন্তু এগুলো সব শুনছিলেন এবং দেখছিলেন। এদিকে ঘটে আর একটা ঘটনা। ওনারা তো মাটির উপরে বসেছিলেন ওই বৃত্তের মধ্যে। তখন ওনাদের কাছে মনে হচ্ছিল মাটির নিচে অনেকগুলো মানুষ একসাথে মনে হচ্ছে দাঁত কিরমির করছে, উপরে উঠে আসার চেষ্টা করছে। মাটির নিচে ওনারা আঁচড় দিচ্ছে উপরের দিকে, ঠিক যেখানে ওনারা বসে আছেন এমন মনে হচ্ছে। হঠাৎ ওনারা দেখলেন ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে আছেন তার চারপাশে মাটির ধুলোবালিগুলো একাই ঘুরপাক খাচ্ছে, ছোট্ট একটা টর্নেডোর মতো বা বানকুড়ালির মতো হয়েছে আর কি, যেন অদৃশ্য কোনো কিছু তাকে আক্রমণ করতে চাইছে। কিন্তু ইমাম সাহেব অবিচল ভঙ্গি আর তার তেলাওয়াতের তেজ নিয়ে দাঁড়িয়ে আছেন। আর তার তেলাওয়াতের তেজ মনে হচ্ছে আল্লাহর রহমতে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। ঠিক এই চরম মুহূর্তে আকাশ থেকে হঠাৎ 7-8টি ধবধবে সাদা পাখি নেমে এলো। এই পাখিগুলো দেখতে সাধারণ বকের মতো হলেও এদের ওড়ার ভঙ্গি ছিল অন্যরকম। তারা কোনো শব্দ না করে এভাবে উড়ে আসে, ডানা ঝাপটানোর শব্দও হয়নি। এভাবে উড়ে এসে সেই কালো অবয়বটিকে লক্ষ্য করে বারবার ছো মারতে শুরু করলো। প্রতিবার পাখিগুলো যখন ছো মারছিল তখন নাকি ওই অবয়বটা আস্তে আস্তে ছোট হয়ে আসছিল। হঠাৎ এক তীব্র বাতাস শুরু হলো। ইমাম সাহেব তখন শেষবারের মতো আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সেই ধ্বনি যখন আকাশে প্রতিধ্বনিত হলো, তখন সেই ভয়ঙ্কর প্রাণীটা বাতাসের সাথে মিলিয়ে গেল এবং সেই সাদা পাখিগুলো চোখের পলকে বনের দিকে উড়ে চলে গেল। মুহূর্তের মধ্যে বাড়ির সেই গুমোট ভাবটাও কেটে গেল। আহমেদ ভাইয়ের মা তখন একটা দীর্ঘ শ্বাস ফেললেন। আমরা যদি অনেকক্ষণ শ্বাস বন্ধ করে রাখি, তখন আমরা যেভাবে শ্বাসটা বের করে দেই, ওই রকম একটা শ্বাস উনি ফেললেন। এরপর আবার একটা শ্বাস নিলেন ভেতরে, এরকম বেশ কয়েকবার করলেন। এরপর উনি বললেন,
আমার বুক থেকে মনে হচ্ছে একটা বিশাল পাথর নেমে গেল। অনেকদিন পর মনে হচ্ছে আমি একটা সুন্দর পরিবেশ পেয়েছি সুন্দর করে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। এরপর ইমাম সাহেব ওনাদের পাশে আসলেন। তখন আহমেদ ভাইয়ের বাবাকে বললেন, আল্লাহর রহমতে আজ এই অপশক্তি বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ। তখন ওনারা প্রশ্ন করলেন যে এটা আসলে কি ছিল, কিভাবে এলো, আর এই পাখিগুলো কোথা থেকে এলো, কোথায় বা চলে গেল? তখন তিনি বললেন যে তোমাদের উপর কোনো সাধারণ বিপদ ছিল না, তোমাদের খুবই একজন নিকট আত্মীয় হিংসার বশবর্তী হয়ে তোমাদের উপর শক্তিশালী কালো জাদু করেছিল তোমাদের অশান্তির জন্য। এটা মূলত এক ধরনের ছিটানো জাদু ছিল, যার ফলশ্রুতিতে এরকমটা হয়েছে। কিন্তু পরবর্তীতে তোমাদের কোনো একটা আচরণে সে আরো বেশি রেগে গিয়েছিল এবং তোমাদের শান্তি চিরতরে নষ্ট করার শপথ নিয়েছিল। আর এই যে তান্ত্রিক, সে ছিল শয়তানের উপাসক। তোমরা যে পানিকে পবিত্র ভেবে ছিটাতা, সেটা আসলে ছিল চরম অপবিত্র এক জাদুকরী পানি। এই পানি ছিটানোর মাধ্যমে শয়তান তোমাদের ঘরে প্রবেশের পথ খুঁজে পেয়েছিল। তো এই কথা বলার পর ওই ইমাম সাহেব বলেছিলেন, তোমাদের সেই আত্মীয়ের নাম আমি নেব না, তবে জেনে রেখো আল্লাহর কালামের সামনে কোনো জাদুই টিকতে পারে না। পাখিগুলোর ব্যাপারে ওনাদের কৌতূহল মেটাতে উনি আরো বলেন, আর ওই পাখিগুলো সাধারণ কোনো পাখি ছিল না, ওরা ছিল এই ইমাম সাহেবের বন্ধু মুসলিম জিন। যখন নাকি এই ইমাম সাহেব লেখাপড়া শেষ করে লেবানন থেকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন আর কি, তখন নাকি এই যে জিনগুলো এরা স্বেচ্ছায় তার সঙ্গী হয়েছিল। এরাও নাকি ইসলামের দাওয়াতের কাজ করে, তবে তাদের জগতে। তারা ইচ্ছা করলো যে যেহেতু এই ইমাম সাহেব উনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার যে অঞ্চলগুলোতে এখনো ইসলাম প্রচারিত হয়নি সেই জায়গাগুলোতে যাবেন, বা যেখানে মুসলিম আছে আরো বেশি মুসলিম তৈরি করা দরকার সেই জায়গাগুলোতে যাবেন, তখন মূলত এই জিনেরা স্বেচ্ছায় তার সঙ্গী হয়। আর একটা বিষয় ইমাম সাহেব বলেন যে যখন এই আহমেদ ভাইয়ের বাবা মসজিদে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল, তখন নাকি এই জিনেরা সেখানে উপস্থিত ছিল। আর তাদের এই করুণ কাহিনী শুনে তারা সম্মতি দেয় যে ঠিক আছে হুজুর, আপনি যান, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। এরপর তো ইমাম সাহেব সব ঘটনা বললেনই, ইমাম সাহেব চলে গেলেন। পরের দিন সকালবেলা ওনারা একসাথে বসেছেন, রাতের কোনো সমস্যা হয়নি। তখন এই যে আহমেদ ভাইয়ের বাবা উনি আসলেন, ওনাদের সাথে কথা বললেন এবং এটাও বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও। তখন আহমেদ ভাইয়ের মা, আহমেদ ভাইয়ের ভাই, আহমেদ ভাই, সোজা কথা ওনাদের পরিবারে যারা ছিলেন তারা সবাই এই সিদ্ধান্ত নিলেন, কারণ বুঝতে পেরেছিলেন যেই আজানের ধ্বনিতে এরকম শক্তিশালী পিশাচের যন্ত্রণা শুরু হয়ে যায়, তাহলে আরো অন্যান্য কাজগুলো কতই না শক্তিশালী। শয়তানি শক্তি আসলে টিকতে পারে না আল্লাহর কালামের সামনে। এই চিন্তা থেকেই ওনারা ইসলামের সুশীতল ছায়ায় এসে আশ্রয় গ্রহণ করেন। এরপরে যে ঘটনাটি ঘটে সেটা আসলে আরো ভালোই বলতে হবে, কেননা এরপর এই যে আহমেদ ভাইয়ের চাচা, মূলত উনি জাদু করেছিলেন। আহমেদ ভাইয়ের চাচা চাচি ওই যে ঘরে প্রথমে যে পবিত্র পানি ছিটিয়েছিলেন, এটা আসলে জাদুর পানি ছিল, যাতে করে ওনাদের সংসারটা ভেঙে যায়। এরপর নাকি আহমেদ ভাইয়ের চাচা চাচি তার পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন আর ওনাদের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবং ওনারা ওনাদের ভুল স্বীকার করেছিলেন যে হিংসার বশবর্তী হয়ে ওনারা এই কাজটি করেছিলেন। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, আর ইনাদের কাছে ক্ষমা চেয়েছিলেন, ওনারাও ক্ষমা করে দিয়েছিলেন। আহমেদ ভাই বলেন এই যে ইমাম সাহেব উনি নাকি ওই এলাকায় 2006 সাল পর্যন্ত ছিলেন। আর এই যে ঘটনাটা আমরা যেটা বললাম, এটা ওনারা তো 1990 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনার এই 5-6 যখন বিয়ের পরপরই তো কিছুটা সমস্যা শুরু হয়েছিল আর কি। তো সেই হিসাবে 80-র দশকের শুরুর দিকে এই ঘটনাটা আসলে শুরু হয় আর কি। ইমাম সাহেব 2006 সাল পর্যন্ত ওই এলাকায় থাকার পর উনি তার নিজ দেশে ফেরত যান। উনি যখন দেশে ফেরত যান তখন তার বয়স 60-62 এরকম আর কি। ওনার দাওয়াতে ওনাদের পুরো গ্রাম সহ আশেপাশের অনেকেই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে একটা বিষয়, উনি নাকি বিনা পরিশ্রমে কোনো কিছুই খেতেন না।
তিনি দিনের একটা সময় মজদুরের কাজ করতেন। তাকে কেউ বিনা পরিশ্রমে কোনো কিছু দিলে তিনি বলতেন যে এই সুখ আমাকে আমার প্রভুর নিয়ামত থেকে যদি দূরে সরিয়ে দেয়, এই জন্য আমি খাবো না। আল্লাহ ওনাকে সুস্থ রেখেছেন, এটাতেই উনি শুকরিয়া আদায় করতেন। আবার তার কথায় কেউ যেন কষ্ট না পান, এ বিষয়টাও উনি দেখতেন। কারণ কেউ যদি হাদিয়া হিসাবে কোনো খাবার দেয়, এটা কিন্তু ফিরিয়ে দেওয়ার নিয়ম নাই, এই হিসাবটা আলাদা। তবে অনেকে আছে না যে বিনা পারিশ্রমিকে কোনো খাবার খেতে চায়, বা হুট করে কেউ একজন দিল আর সাথে সাথে খেয়ে ফেললেন, বিষয়টা এরকম না, উনি বুঝে শুনে খেতেন। এটাও কিন্তু একটা বিষয় যে যিনি দিচ্ছেন ওনার ইনকামের সোর্স কি, সে কি হালাল উপার্জন করে নাকি করে না, তো উনি যে দিচ্ছেন তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা উনি বোঝার চেষ্টা করতেন। তো এভাবে কিন্তু উনি 2006 সাল পর্যন্ত ওই এলাকাতেই ছিলেন। এরপর উনি ওনার নিজ দেশে ফেরত গিয়েছিলেন। আর উনি যখন 2006 সালের দিকে চলে যান, তখন এই এলাকার সবাইকে উনি কাছে ডেকে সবার কাছে মাপ চেয়ে ভালো কিছু উপদেশ দিয়ে নিজের দেশে চলে যান। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে খুবই ভয়ঙ্কর একটি বিষয়। এই যে ছিটানো জাদু, এটা খুবই মর্মান্তিক। আর এই যে দেখা যাচ্ছে যে ওনার যে চাচা, উনি মূলত কেন এত বেশি হিংসার বশবর্তী হয়েছিলেন, কেননা যদি তার ভাতিজার সাথে তার মেয়েকে বিয়ে দেওয়া হয়, সম্পত্তিটা ওনাদের ভেতরেই থাকবে, ভাগ বাটোয়ারা যাই হোক ওনাদের ভেতরেই থাকবে। এই কারণেই কিন্তু উনি তার নিজের মেয়ের সাথে আহমেদ ভাইয়ের বাবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চেয়েছিলেন, কিন্তু সেটা উনি পারেননি। এটাই তার একটা ক্ষোভ ছিল। আরো অনেক কিছু ক্ষোভ তো তৈরি হতেই পারে। সবকিছু মিলিয়ে ওনারা ভয়ঙ্কর এই পদক্ষেপটা গ্রহণ করেছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে এই যে বিয়েটা, অনেক সময় বিয়ে করার কারণে কি যে ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়, পরিবারের অনেকেই ক্ষিপ্ত হয়ে কালো জাদুর আশ্রয় নেয়। তো প্রিয় লিসেনার, চলুন এবার আরো একটি ভয়ঙ্কর ঘটনা শুনে আসব। এই ঘটনাটি আমাদের এবারের এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনা, আর এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সৌমিত্র রয়। তো চলুন ঘটনাটি শুনে আসি। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের দ্বিতীয় এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায় চলে এসেছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি সৌমিত্র রয় যার কাছ থেকে সংগ্রহ করেছেন, তার নাম পুষ্প। উনি বাংলাদেশের নামকরা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। প্রিয় লিসেনার্স, একটি বিষয় বলে রাখা ভালো, এই ঘটনাটি সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, সব দৃষ্টিকোণ থেকে মারাত্মক মূল্যবোধ অবক্ষয়ের একটা নিদর্শন। এই ঘটনার মধ্যে এমন কিছু স্পর্শকাতর তথ্য রয়েছে যা প্রকাশিত হয়ে গেলে এই পুষ্প আপু এবং ওনার পরিবারে যারা আছেন বর্তমানে জীবিত, তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারেন, যার কারণে কিছু তথ্য আমি হাইড করে যাব। তো চলুন মূল ঘটনায় চলে যাই। পুষ্প আপুর মা বাবা 2001 সালে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। ওই সময় পুষ্প আপুর দাদা দাদি আমেরিকাতে ছিলেন। ওনার দাদি যখন বিষয়টা জানতে পারলেন, তখন মারাত্মক ক্ষিপ্ত হন। সবসময় ফোন করে এই পুষ্প আপুর বাবাকে বলতেন যেন পুষ্প আপুর মাকে উনি ডিভোর্স দিয়ে দেন। এরকম সব সময় ফোন করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন, গালিগালাজ করতেন কোনো কারণ ছাড়াই। এদিকে পুষ্প আপুর মা বাবা একে অপরকে পাগলের মতো ভালোবাসতেন। ছেড়ে দেওয়ার কথা তো চিন্তাই করতে পারেন না। এটাই হয়তোবা ওনাদের একটা বড় অপরাধ। একটা সময় হয় কি, ওনার দাদি ওনার দাদার সাথে ঝগড়াঝাটি করে বাংলাদেশে চলে আসছেন। ওনার যথেষ্ট সহায় সম্পত্তি ছিল। বাংলাদেশে এসে ঢাকারই একটা জায়গায় বাড়ি তৈরি করেছিলেন। এরপর উনি ওনার সন্তানদেরকে, যে কয়েকজন ছিল সন্তান, তাদেরকে বললেন যে চলে আসো এখানে, আমরা একসাথে এক জায়গায় থাকি। তো একসাথে থাকা শুরু করলেন। ওনার বাবা ওনার মাকে নিয়ে ওই বাড়িতে থাকা শুরু করলেন। শুরু হয়ে গেল নতুন আর একটা সমস্যা। পুষ্প আপুর দাদি উনি প্রায় প্রতিদিন ওনাদের ঘরে আসতেন। ঘরে এসে টানা 2 ঘন্টার মতো শুধু গালিগালাজ। আর একটাই কথা
পুষ্পাপুর বাবা যেন তার মাকে ডিভোর্স দিয়ে দেয়। এদিকে পুষ্পাপুর বাবা তো এই সমস্ত কথাবার্তা মোটেও কানে নিচ্ছেন না। এই যে প্রতিনিয়ত একই টেপ রেকর্ডার বাজানো হচ্ছে ক্রমাগত, এতে করে তো পুষ্পাপুর বাবাও বিরক্ত হয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে উনি সিদ্ধান্ত নিলেন, ধুর, এই বাসায় আর থাকবো না, সারাক্ষণ একই কথা, ঘর সংসারই করতে দিবে না। একটা পর্যায়ে উনি ওই বাড়ি থেকে চলে আসলেন আর একটা জায়গায়, ঢাকারই আর একটা জায়গায় আর কি। এরপর থেকেই মূলত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। এদিকে পুষ্পাপু জন্মগ্রহণ করেছেন, ওনার আরো একটি ছোট বোন রয়েছে, তো ওনারা তো তখন ছোট, তখন থেকে বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যাই বেশি। এইভাবে দিন কাটতে থাকে, অনেকগুলো দিন কেটে যায়। সাল 2013, আস্তে আস্তে ওনার মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দিতে থাকে। পুষ্প আপু জানান যে ওনার বাবা হঠাৎ করে উত্তেজিত হয়ে যেতেন। এত ভালো একজন মানুষ, কেউ ওনাকে খারাপ বলবে? যিনি রিক্সা চালক তিনি থেকে শুরু করে যাদের সাথেই উনি কথা বলেছেন, মিশেছেন, সবাই ওনাকে ভালো মানুষ বলতেন। ওনার আচার আচরণ, ওনার লেনদেন, ওনার কথাবার্তা, এভরিথিং সবকিছু ছিল আকর্ষণীয় এবং ব্যক্তিত্বপূর্ণ। এমন একজন মানুষ বাড়িতে এসে তার স্ত্রী, তার মেয়েদের সাথে এরকম আচরণ করবেন, এটা তো আসলে অস্বাভাবিক, তাই না? ওনারা অবাকই হতেন, হঠাৎ করে কি হয়ে গেল আব্বুর, এমন আচরণ কেন করছে? এমনটা তো আসলে সে কখনোই করতো না। তো এটা দিয়েই মূলত শুরু। এরকম আচার আচরণ খারাপ হওয়ার কারণে আস্তে আস্তে দেখা গেল যে তার দুই মেয়ে, এই যে পুষ্পা আপু এবং তার ছোট বোন, বাবা থেকে একটু দূরে দূরে সরে থাকেন, খারাপ ব্যবহার করে। সবসময় ছোটবেলা থেকে বাবার আদর পেয়ে বড় হয়েছেন, এখন যদি হঠাৎ করে এত পছন্দের বাবা যদি এই ধরনের আচরণ করতে থাকে, তাহলে মনে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। পুষ্পা আপু জানিয়েছেন যে একসাথে চা খাওয়া, খাবার খাওয়া, গল্প করা সবকিছু করলেও মাঝে মাঝে ওনার বাবা এমন আক্রমণাত্মক আচরণ করতেন যা মোটে ওনার স্বভাবের সাথে যায় না। ওনার মায়ের সাথেও খারাপ আচরণ করতেন। ওনার মা বুঝতে পেরেছিলেন ঝামেলা কিছু একটা হয়েছে, তা না হলে তো এই মানুষটার এরকম আচরণ হবার কথা নয়। ওনার মা, ওনার যে ফ্যামিলি, অর্থাৎ ওনার মা বাবা, ভাই বোন যারা আছেন আর কি, অর্থাৎ পুষ্পাপুর নানা নানি, মামা, খালা, তাদের সাথে আলোচনা করেছেন। ওনারা ওনাদের জায়গা থেকে এই বিষয়টা সমাধানের চেষ্টা করতে গিয়ে বুঝতে পারলেন যে এই পুষ্পাপুর বাবা মারাত্মকভাবে কালো জাদুতে আক্রান্ত হয়েছেন। এখানে আর একটা বিষয় বলে রাখা ভালো, পুষ্পাপুর দাদা উনি আমেরিকাতেই ছিলেন, তো তার সাথে বনিবনা না হওয়ার কারণে কিন্তু পুষ্পাপুর দাদি বাংলাদেশে চলে এসেছেন। উনি যখন আমেরিকাতে আছেন, অর্থাৎ এই যে পুষ্পাপুর দাদা উনি আমেরিকাতে আছেন, ওনাকে কিন্তু একজন লোক দিতে হয়েছে যিনি তার সেবা শুশ্রূষা করেন। এটাকে আমেরিকাতে মেডিকেয়ার বলে। যারা এই মেডিকেয়ারের দায়িত্বে আছেন আমেরিকান সরকার থেকে কিন্তু তারা মোটা অঙ্কের একটা সম্মানই পেয়ে থাকেন। পুষ্পা আপুর মা বাবা, তারপর পুষ্পা আপুর বোন, ওনারা কিন্তু আমেরিকাতে চলে যাবার ট্রাই করছিলেন, কারণ পুষ্পা আপুর দাদা চাইতেন যে ওনারা আমেরিকাতে চলে যাক। এই জিনিসটা কিন্তু তার ফুপু পছন্দ করতো না। তার ফুপু নাকি পুষ্পাপুর বাবাকে বলতেন যে আমি আমেরিকাতে যাব, আমি আমার বাবাকে দেখাশোনা করব। মূলত উনি এই কাজটি করতে চান বা করছেন। এখন পুষ্পাপুর বাবা যদি এই কাজটির দায়িত্ব নেন, তাহলে তো এই যে ফ্যাসিলিটিস আমেরিকান সরকার থেকে যে ফ্যাসিলিটিসটা উনি পাচ্ছেন, এরা উনি পাবেন না। এই জন্য পুষ্পাপুর ফুপু সবসময় তার ভাইকে, অর্থাৎ পুষ্পাপুর বাবাকে বলতেন যে তুই আমার ক্ষতি করবি, তুই আমার এত সুন্দর সাজানো জিনিসগুলোকে নষ্ট করে দিবি। এদিকে পুষ্পাপুর দাদা কিন্তু চাইতেন যে এই যে পুষ্পাপুর বোন, পুষ্পাপুর মা বাবা তারা আমেরিকাতে আসুক, এটা তার একটা ইচ্ছা ছিল। কিন্তু পুষ্পাপুর ফুপু এটা পছন্দ করতেন না, আর দাদি তো করতেনই না। মানে দুটো পক্ষ এখানে হয়ে গেছে। এর ভিতর আরো বেশ কিছু বিষয় দেখা গেল, সেটা হচ্ছে যে পুষ্পাপুর বাবা শারীরিকভাবে আস্তে আস্তে দুর্বল হতে থাকেন। উনি বাহ্যিকভাবে দেখতে
অনেক সুস্থ স্বাভাবিক একজন মানুষ, কিন্তু কাজকর্ম করতে গেলে উনি শরীরের শক্তি পেতেন না। আস্তে আস্তে ওনার শরীরের ভেতরকার এনার্জিও ক্ষয় হতে শুরু করে। অনেক কাজ উনি করতে পারতেন না। সিঁড়ি বেয়ে অল্প একটু উপরে উঠলেই উনি হাঁপিয়ে যেতেন। তারপর ওনার ভেতরে আরো বেশ কিছু রোগ দেখা দিল। এর মধ্যে ডায়াবেটিস একটা। ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীর কিন্তু দুর্বল হয়ে পড়ে। এটা পুষ্পাপুর বাবার ক্ষেত্রেও হয়েছিল। একটা সময় অনেক খুঁজে 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 একটা লোক বের করলেন যার বাড়ি ময়মনসিংহ। তো তার কাছে যাবার পর যখন এই বিষয়গুলো জানানো হলো, তখন উনি ট্রিটমেন্ট করার দায়িত্ব নিলেন যে ঠিক আছে, আমি ট্রিটমেন্ট করব। ওই লোকটা যখন পুষ্পাপুর বাবাকে দেখেছেন, দেখার পর অদ্ভুত রকম একটা নাকি মায়া কাজ করেছে। ওই লোকটা বলেছিলেন যে তোমার বাবার উপর এমন কিছু কাজ করা হয়েছে, এই জিনিসটা কাটানোর জন্য কোনো কবিরাজ হাত দেবে না, কারণ যে এই কাজটা করতে যাবে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জেনে শুনে কেউ এই ঝুঁকিতে জড়াতে চাইবে না। এই লোকটা খুবই ভালো, মানুষের অনেক দোয়া আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। যে লোকটা মানুষের জন্য এত কিছু করেছে, এত ভালো আচরণ করেছে মানুষের সাথে, সবাই তার জন্য দোয়া করে, একে দেখলেই আমার কেমন যেন মায়া লাগে, সুতরাং এই কাজটা আমি করব। তো ওনার সাথে কথাবার্তা বলা হলো। 2 দিনের মাথায় নাকি উনি হন্তদন্ত হয়ে এই পুষ্পাপুদের বাড়িতে চলে এসেছিলেন। ওনাকে কিন্তু সহজে নিয়ে আসা যায় না, কিন্তু উনি চলে এসেছিলেন। উনি আসার আগে অবশ্য বলেছিলেন যে কিছু জিনিস রেডি রাখতে হবে, যেমন একটা নতুন গামছা, জায়নামাজ, দুধ, চিরা, কলা, এই টাইপের জিনিস আর কি। তো উনি আসেন, আসার পর বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন। একটা ঘরের মধ্যে উনি বসেন, বসার পর আমল করতে থাকেন। ওনাদের ভাষায় এটাকে আসন দেয়া বলে। তো যখন আসন দিয়েছে, অন্ধকার ঘর, হঠাৎ করে নাকি সুরে কেউ বলে ওঠে, কেন আমাকে ডাকলো, বলো কেন ডেকেছ? তখন এই বিষয়টা যখন বলা হলো, এরপরে এমন কিছু ভয়ঙ্কর তথ্য পাওয়া গেল যেটা আসলে পুষ্পাপুদের জানাই ছিল না। জানা গেল যে এই পুষ্পাপুর বাবার উপর 22টা বান মারা হয়েছে। একটা না, 2টা না, 22টা বান মারা হয়েছে। আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে 117 ঘন্টার একটা বান মারা হয়েছে। অর্থাৎ এই বানটা যখন থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা এখনো অ্যাক্টিভ না, যখন অ্যাক্টিভ হয়ে যাবে 117 ঘন্টার মাথায় কোনো একটা ভয়ঙ্কর পিশাচ তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। তখন ওই অন্ধকার ঘরেই নাকি একটা পাতিলের মতো কিছু একটা জিনিস নিয়ে আসা হয়। তারপর ওনাদেরকে বলা হয় এর মধ্যে হাত দাও। ওর ভিতরে হাত দিয়েছিলেন এই পুষ্পাপুর বাবা। তখন তাকে জিজ্ঞেস করা তুমি কি কিছু পাচ্ছ? তখন বলেন হ্যাঁ, এর মধ্যে আমি বেশ কিছু তাবিজ পাচ্ছি। তখন বলা হলো গুনো তো কয়টা? তো উনি প্রথমে গুনে বললেন 12টা তাবিজ আছে। এরপর বললেন আচ্ছা ঠিক আছে, এখন এ পর্যন্তই রাখো, পরে অন্য জিনিস দেখা যাবে। তখনকার মতো জিনিসটা শেষ হয়। এরপর জানা যায় যে এই যে পুষ্পাপুদের বাড়ি, এই বাড়িতে 118টা তাবিজ গাড়া হয়েছে এবং 118টা তাবিজ উদ্ধারের জন্য প্রচেষ্টা শুরু করা হয়। কিন্তু এই যে পুষ্পাপুর বাবা, ওনাকে যে পর 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 বান মারা হয়েছে, যে একটার কাজ শেষ হওয়ার পর আরেকটা অ্যাক্টিভ হবে, আরেকটার কাজ শেষ হওয়ার পরে আরেকটা অ্যাক্টিভ হবে, মানে ধাপে ধাপে এই জিনিসটা অ্যাক্টিভ হবে। এইভাবে এটা চলতে থাকবে এবং সর্বশেষ যেই বানটা মারা হয়েছে, এটা 117 ঘন্টার একটা বান। এই বানটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন ওর একটা সমস্যা দেখা দিবে, সেটা হচ্ছে নিঃশ্বাসের সমস্যা। এটাকে নাকি নিঃশ্বাস বানও বলা হয়। কেউ যদি একবার শ্বাস নেয়, এই শ্বাসটা আর ছাড়তে পারবে না, আবার একবার ছাড়ার পরে সহজে নিতে পারবে না, এরকম ভয়ঙ্কর রকমের এক নরক যন্ত্রণা অনুভূত হতে থাকবে। এটাকে নাকি নিঃশ্বাস বান বলে। এই নিঃশ্বাস বান মারা হয়েছিল তার উপরে। ধাপে ধাপে এমন কিছু বান মারা হয়েছে। প্রথম দিকে একটা বান মারা হয়েছে, এই বান দেওয়ার ফলে স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সম্পর্ক, এই সম্পর্ক আসলে নষ্ট হয়ে যায়। পুষ্পাপুর মা পুষ্পাপু এবং তার বোনকে নিয়ে এক রুমে থাকতেন, পুষ্পাপুর বাবা অন্য রুমে থাকতেন। তাদের সবার মধ্যে সম্পর্ক ভালো থাকলেও কেন জানি পুষ্পাপুর বাবা
উনি ওনার মায়ের সাথে ঘুমাতে পারতেন না। উনি বলতেন যে যখনই এক বিছানায় উনি ওনার স্ত্রীর সাথে ঘুমাতে যান তখন নাকি তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কিন্তু যখন অন্য রুমে উনি ঘুমান তখন আর সমস্যা হয় না। এই কারণেই উনি ওনার স্ত্রীর সাথে একসাথে থাকতেই পারতেন না, ঘুমাতেই পারতেন না। এভাবেই কিন্তু ওনাদের মধ্যে একটা বিচ্যুতি ঘটে। তারপরেও কিন্তু ওনারা একে অপরকে ছেড়ে যাচ্ছিলেন না। এরকম কিন্তু একদিন দুই দিন না, বহুদিন যাবত এরকম সমস্যা চলছিল। এই বিষয়গুলো কিন্তু এই যে যিনি কবিরাজ এসেছিলেন উনি কিন্তু পরবর্তীতে বললেন, বলার পর ওনারাই অর্থাৎ পুষ্পাপুর মা বাবা ওনারাই অবাক হয়ে গেছেন যে আসলে এটা তো আমরা কাউকে বলি নাই, পরিবারের বাইরে তো আর কেউ জানে না। তখন বুঝতে পারলেন যে এই পুষ্পাপুর পরিবারে যারা আছেন এনাদেরকে চিকিৎসা করার জন্য যিনি এসেছেন আসলেই উনি ভালো মানের একজন চিকিৎসক। উনি তো ওনার মতো করে কাজ শুরু করেন, কিন্তু সময় নাকি খুবই কম। এর মধ্যে 2023 সাল চলে আসে। 2023 সাল যখন চলে আসে শারীরিক অবস্থা আরো দুর্বল হতে থাকে। এরপর ওই যে যিনি কবিরাজ উনি একটা সময় দিয়েছিলেন যে টানা 11 দিন নাকি তাকে একটা ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ পুষ্পাপুর বাবাকে একটা ট্রিটমেন্ট করতে হবে। এই 11 দিন উনি কোনোভাবেই বাসার বাইরে যেতে পারবেন না। রাত 10টা থেকে 12টা উনি ওনার রুমে শুয়ে থাকবেন, রুমটা অন্ধকার করা থাকবে, তখন ওনার ট্রিটমেন্ট চলবে। কিন্তু কোনোভাবেই এই 11 দিন উনি ওনার বাসার বাইরে যেতে পারবেন না। ওনাদের বাসাটা কিন্তু 4 তলা, তো এই 4 তলায় যেই ফ্ল্যাটে ওনারা থাকেন এই ফ্ল্যাটের বাইরে যেতে পারবেন না, রুমের বাইরে যেতে পারবেন। তো 7-8 দিনের মাথায় জানানো হয় যে ট্রিটমেন্টের মেয়াদটা আরো কয়েকদিন বাড়াতে হবে, অর্থাৎ 11 দিন থেকে 14 দিন করা হয় আর কি। এই 14 দিন কষ্ট করে হলেও ঘরেই থাকতে হবে। 12 দিনের মাথায় ঘটে একটা ঘটনা। 12 দিনের মাথায় হঠাৎ করে পুষ্পাপুর বাবা উত্তেজিত হয়ে যান যে কি কবিরাজ ডেকে আনছে, সেটা ভণ্ড, এ কিছু হয় না, আমি এই কয়েকদিন ধরে ঘরের মধ্যে আছি, মানে অসহ্য লাগতেছে, আমি এখন বাইরে যাবই। এই বলে সবার নিষেধ অমান্য করে উনি ঘর থেকে বেরিয়ে যান। 4র্থ তলা থেকে যখনই নাকি 3য় তলায় নেমেছেন ওই জায়গাটা একটু অন্ধকার ছিল ওই সময়। উনি ওই সময় ভয়ঙ্কর একটা অবয়ব দেখতে পেয়েছিলেন। এটা দেখে উনি এমন ভয় পান উনি দ্রুত আবার ঘরে ঢুকে পড়েন। এটা ওনার জীবনের বিশাল একটা ভুল ছিল, কারণ তাদের একটা নির্দেশনা ছিল যে এই কয়েকদিন অবশ্যই তাকে ঘরে থাকতে হবে, বাইরে বের হলে কিন্তু এই বিষয়গুলো আসলে ভাবে পরিপূর্ণভাবে কাজ করা যাবে না। 14 দিন যখন শেষ হলো, শেষ হওয়ার পর ওই কবিরাজ জানিয়েছিলেন যে তার অনুগত জিনেরা বলেছে যে তার উপর 22টা বান মারা হলেও 19টা বান তারা কাটাতে পেরেছে। আর 118টা তাবিজ উদ্ধার করা হলেও কয়েকটা তাবিজ এটা অনেক আগে করা হয়েছে, মাটির সাথে এমনভাবে মিশে গিয়েছে তারা কোনোভাবেই সেটা উদ্ধার করতে পারেনি। আর এটা কাটানোটাও অত্যন্ত দুরূহ ব্যাপার, তবে তারা চেষ্টা করে যাবে, এমনটাই বলেছিলেন। এর ভিতরে আরো কিছু সমস্যা দেখা দেয়, যে সমস্যাটা পুষ্পাপুর মা, পুষ্পাপুর 2 বোন এবং তার বাবার বেশি, সেটা হলো তাদের চর্মরোগ দেখা দেয়। পুষ্পাপুর বাবার শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া দেখা দেয়, তার পায়ে পচন দেখা দেয়, অসহ্য যন্ত্রণায় উনি ছটফট করতেন। তো পুষ্পাপুর শরীরের বিভিন্ন জায়গায় চর্মরোগ দেখা দেয়, ওনার বোনেরও দেখা দেয়। এগুলো ট্রিটমেন্ট ওনারা করাতেন, মেডিকেল ট্রিটমেন্টই করাতেন, সহজে ভালো হতো না। আর উনি আরো একটা অদ্ভুত জিনিস জানিয়েছেন। এই জিনিসটা প্রিয় লিসেনার্স আমার কাছে খুবই অবাক লেগেছে। এটা জানার পর আমি বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি, তারাও বলেছেন যে এইটা আসলে চর্চা করার মতো লোক বাংলাদেশে খুবই কম আছে। সেটা হচ্ছে এই যে পুষ্পাপুর ছোট বোন, এই ছোট বোনের উপর এমন একটা বান মারা হয়েছে, এটা খুবই রেয়ার। এটা কেমন, এটা আপনারা জানার পরও প্রিয় লিসেনার্স অবাক হয়ে যাবেন। সে যখন খুবই ছোট তখন নাকি তাকে একটা সুগন্ধির ঘ্রাণ নিতে বলা হয়। তার একদম নিকট আত্মীয়দের ভেতরেই কেউ বলে যে দেখো তো মা, এটার সেন্টটা কেমন। সে সরল বিশ্বাসে এই সেন্টটা নেয়। সেন্টটা নেয়ার পরপরই তার মাথা ঘুরতে থাকে, জাস্ট এতটুকুই। এই যে কবিরাজ উনি জানিয়েছেন যে এই যেই সেন্টটা তার নাকের ভিতর দিয়ে শরীরে প্রবেশ করেছিল, এটা এখনো তার শরীরের ভিতরেই রয়েছে। আর এটা এমন একটা ভয়ঙ্কর কালো জাদু যে এই মেয়েটার একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলে
সে তখন হয়তো বা তার বয়স কত হবে, 13-14 বছর বা এরকম 15-16 বছর, এরকম একটা বয়সে যখন সে পৌঁছাবে, হঠাৎ করে নাকি সে সন্তান সম্ভবা হবে। এই যেই ঘ্রাণটা তার শরীরের মধ্যে রয়েছে, এই ঘ্রাণের মাধ্যমে সে যেহেতু ইচ্ছা করে ঘ্রাণটা নিয়েছে, নিজের ইচ্ছায়, তাকে তো জোর করে নিতে বলা হয়নি, নিজের ইচ্ছায় এটা নেয়ার কারণে তার শরীরের ভিতরে একটা জিনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই জিনটা একটা নির্দিষ্ট সময় পর তার জরায়ুতে মানুষের ভ্রূণ স্থাপন করবে এবং সে সন্তান সম্ভবা হবে। আর এরকম ঘটনা যখন ঘটবে, তখন সামাজিকভাবে, পারিবারিকভাবে এই মেয়েটা হেয় প্রতিপন্ন হবে, সে শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, একটা সময় সে হয়তো আত্মহত্যার দিকে চলে যেতে পারে। এমন একটা কালো জাদু করা হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা বলুন তো, এই যে ব্যাপারটা, এটা আসলে আমরা কি আগে কোথাও সেভাবে শুনেছি? শুনিনি, আমি অন্তত শুনিনি। আপনারা কেউ শুনে থাকতে পারেন আর কি। তো এইটা নাকি খুবই রেয়ার একটা জিনিস, এটা করা হয়েছিল। আর পুষ্প আপুর উপরেও বিভিন্ন ধরনের কালো জাদু করা হয়েছিল। তবে এই কবিরাজ উনি ওনার মতো করে আল্লাহর রহমতে বিভিন্ন চেষ্টার ফলে পুষ্প আপু এবং পুষ্প আপুর বোনের উপর থেকে সব ধরনের কালো জাদু কাটাতে সক্ষম হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পুষ্প আপুর বাবা, ওনার কি হবে? ওনার চেষ্টা কিন্তু চলছিল। প্রিয় লিসেনার্স, একটা বিষয় মনে রাখবেন, ওনাকে কিন্তু 22টা বান মারা হয়েছিল। একদিন হয় কি, হঠাৎ করে পুষ্পাপুর বাবা উনি মারাত্মক অসুস্থ হয়ে যান। ঢাকার একটি নামকরা হসপিটালে তাকে ভর্তি করানো হয়। উনি 22 দিন আইসিইউতে ছিলেন, 22 দিন। প্রিয় লিসেনার্স, মনে রাখবেন, তাকে 22টা বান মারা হয়েছিল আর 22 দিন উনি আইসিইউতে ছিলেন। এক রাতের ঘটনা, পুষ্পাপু জানিয়েছেন যে ওই দিন কিন্তু কোনো ঝড় বাদলের কোনো সম্ভাবনা ছিল না। গভীর রাতে হঠাৎ করে মনে হচ্ছে ওনাদের বাসার আশেপাশে ঝড় তুফান শুরু হয়ে গেছে। আর রাস্তার সাইডে মনে হচ্ছে বেশ কিছু কুকুর ডাকাডাকি করছে, কুকুর আর্তনাদ করছে, কুকুর কান্নাকাটি করছে। এরপর মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি ওনাদের ঘরের দরজা জানালা ভেঙে ফেলে ঘরের ভিতর ঢোকার চেষ্টা করছে। সেই সাথে আরেকটা বিষয় কিন্তু তখন ওনারা বুঝতে পারেন, সেটা হচ্ছে মনে হচ্ছে অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করে কাউকে প্রতিহত করছে। এরকম অনেকক্ষণ চলতে থাকে, অনেকক্ষণ হয়েছিল এমনটা জানিয়েছেন। প্রচন্ড ভয়ে ওনারা ছিলেন। ওই কবিরাজ এটাও জানিয়েছিলেন যে এই যে পুষ্পাপুর বাবা, ওনার ইন্তেকাল হবে এমন একটা সময় যখন আমেরিকায় যাবার জন্য যে এম্বাসি ফেস করতে হবে, ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু কাগজ আসে। এই কাগজটা আসা মাত্রই নাকি তার মৃত্যু হবে। আসলে কারো মৃত্যু সম্পর্কে অ্যাডভান্স তো বলা যায় না, কিন্তু আসলে যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন তারা অনুমান করতে পারেন। বিশেষ করে একটা বান মারার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কিন্তু তার মৃত্যুর যে সময়টা, অর্থাৎ কোন সময় তাকে হত্যা করা হবে, এই বিষয়টা নির্ধারণ করে দেয়া হয়। যার কারণে ওই অনুমান থেকে ওনারা বলতে পারেন যদি বান কেটে যায়, আল্লাহর রহমতে তার হায়াত থাকে, তাহলে তো বেঁচে যাবে। এইভাবে কিন্তু চলছিল। পুষ্প আপু জানিয়েছেন যে ওনাদের পরিবারে এমন ভাবে বান মারা হয়েছে, প্রথমে ওনার বাবা মারা যাবেন, তারপর ওনার মা মারা যাবেন, তারপর পুষ্পাপু মারা যাবেন, তারপর ওনার ইমিডিয়েট ছোট বোন মারা যাবেন, এভাবে 4 জন মারা যাবে। এরপরে ওনার নানা বাড়িতে, যেহেতু এই বিষয়গুলো নিয়ে ওনারাও সচেতন ছিলেন, তার নানা বাড়ির লোকজন, তাদের নানা বাড়িতে 8 জন লোক, এই 8 জনের প্রত্যেককে মেরে ফেলার জন্য নাকি বান মারা হয়েছে। সবার যিনি বয়সে বড় তিনি আগে মারা যাবেন, তার থেকে ইমিডিয়েট যে ছোট সে মারা যাবে, তার থেকে যে ছোট সে মারা যাবে, এভাবে 8 জন মারা যাবে। এইভাবে মরণ বান মারা হয়েছিল। এবারে আসলে কি বলবো প্রিয় লিসেনার্স, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হঠাৎ করেই কিন্তু এই পুষ্পাপুর বাবার শরীরের বাম অংশ অনেকটাই প্যারালাইজড হয়ে গিয়েছিল যখন উনি আইসিইউতে ভর্তি ছিলেন আর কি। উনি তারপরও কথাবার্তা বলতে পারতেন। 22তম দিনে বেলা 12টা তখন তাদের ঠিকানায় আসলো
আমেরিকান এম্বাসি ফেস করতে হবে এই ইন্টারভিউর কাগজ। বেলা 12টায় যখন এই কাগজটা হাতে আসলো, তখন পুষ্পাপুর বাবার সেই নিঃশ্বাস বানটা অ্যাক্টিভ হয়ে গেল। উনি প্রচন্ড শ্বাসকষ্টে ভুগতে শুরু করলেন। তখন ওই যেই কবিরাজ, উনিও জানিয়ে দেন যে তার জিনেরা অনেকগুলো বান কাটাতে পেরেছে। 19টা বান কাটাতে পারলেও লাস্ট 3টা তারা কাটাতে পারেনি। এই 3টা এমনভাবে আসলে অ্যাক্টিভ হয়ে গেছে, শেষ মুহূর্তে কাটানো আসলে সম্ভবই না। তারা ক্ষমা চেয়েছেন, তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। ওই দিন বিকাল 5:37 2025 সালের 28শে সেপ্টেম্বর পরিবারের সবাইকে কাঁদিয়ে পুষ্পাপুর বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় লিসেনার্স, আসলে এখানে যে ব্যাপারটা, এটা কিন্তু এখানেই শেষ নয়। উনি মারা গেছেন, ঘটনাটা কি শেষ? না, আরো কিছু তথ্য রয়েছে। সেটা হচ্ছে পরিবারের উপরে আরো যে সমস্ত জাদু করা হয়েছিল, যখন ওই কবিরাজ দেখলেন যে কোনোভাবেই এই 3জনকেও বাঁচানো সম্ভব হবে না, তখন উনি জীবনের সবচাইতে ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়েছিলেন। সেটা হচ্ছে ওনার শরীরের উপরে টোটাল বানটাকে নিয়ে আসছিলেন এই কবিরাজের উপরে। এটা নাকি উনি দেখিয়েছিলেন। পুষ্পাপুর বাবার শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ফোড়া হয়েছিল, প্রচন্ড যন্ত্রণা হতো। উনি যখন নিজের শরীরের উপরে এই বানটা নিয়ে আসেন, তখন উনি নাকি পিঠ দেখিয়েছিলেন ওনাদেরকে। এই যে পুষ্পাপু দেখেছিলেন, তার পিঠেও কিন্তু ঠিক ওনার বাবার মতো ওই রকম ফোড়া হয়ে গেছে। তখন পুষ্পাপু জানিয়েছিলেন যে দাদু, আপনার সমস্যা হবে না? তখন উনি বলেছেন, না ইনশাল্লাহ আমার সমস্যা হবে না, কেননা বানটা আসলে তোমাদের উপর করা হয়েছিল, এটা আমি আমার উপর নিয়ে নিয়েছি, এটা আমার শরীরের উপর দিয়ে যতটুকু যাবে এটা ইনশাল্লাহ আমি কাটিয়ে নিতে পারবো, তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এইভাবে কিন্তু উনি নিজের শরীরের উপরে নাকি সেটা নিয়ে নিয়েছিলেন। পুষ্পাপু জানিয়েছেন যে উনি অনেক কষ্ট করেন লেখাপড়ার জন্য, এরপরে ওনার রেজাল্ট কিন্তু অনেকটাই এভারেজ, খুব বেশি ভালো করতে পারেন না উনি। এরকম কিন্তু সমস্যা এখনো ওনার সাথে চলমান রয়েছে। আরো একটা বিষয়, সেটা হচ্ছে ওনার বাবার নাকি বাম হাতে একটি আঙ্গুল বেশি ছিল। ওনার বাবার যখন মৃত্যু হয়, তখন ওনার দাদি চেয়েছিলেন তার বাছাই করা একটা কবরস্থানে, অর্থাৎ তার বাসার কাছে একটা কবরস্থান রয়েছে, এই কবরস্থানে তাকে দাফন করতে। কেননা তার দাদি এবং তার ফুপু তারা কিন্তু এই কালো জাদুর সাথে জড়িত ছিলেন। শোনা যায় যে যাদের হাতে একটা আঙ্গুল বেশি থাকে, তাদের মৃত্যুর পর অথবা জীবিত অবস্থাতেও যদি ওই আঙ্গুলটা কেটে নেওয়া হয়, এই আঙ্গুল দিয়ে নাকি ভয়ঙ্কর কিছু কাজ করা যায়। এই জন্যই হয়তোবা তাদের পছন্দের কবরস্থানে কবরস্থ করতে চেয়েছিলেন। কিন্তু এই বিষয়ে পুষ্প আপু এবং তার মা ছিলেন অনড়। ওনারা ওনাদের পছন্দকৃত একটি কবরস্থানে কবরস্থ করেছিলেন তাকে, অর্থাৎ পুষ্পাপুর বাবাকে, যাতে করে ওনারা পাহারা দিতে পারেন, কেউ এখানে আসতে না পারে। ওনারা কিন্তু সেটা করেছিলেন। প্রিয় লিসেনার্স, এখানে আরো বেশ কিছু ব্যাপার ছিল, এমন কিছু স্পর্শকাতর ব্যাপার ছিল যেটা আমি বলছি না। তবে দুঃখজনক একটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে পুষ্পাপুর বাবা উনি মৃত্যুর আগেও আফনন্দ হরর ওয়ার্ল্ড শুনতেন। ওনার নাকি একান্ত ইচ্ছা ছিল যে ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমাদের চ্যানেলে যদি প্রচারিত হতো। উনি খুব ইচ্ছা পোষণ করেছিলেন। উনি ব্যক্তিগতভাবে আমাদের চ্যানেল, আমাদের ঘটনা এবং আমাকেও নাকি খুব পছন্দ করতেন, এমনটাই জানিয়েছেন। আমি যখন সৌমিত্রের মাধ্যমে পুষ্পাপুর সাথে কথা বললাম, তখন আমি নিজেও আফসোস করেছিলাম যে উনি ওনার জীবদ্দশায় যদি দেখে যেতে পারতেন বা শুনে যেতে পারতেন যে তার এই ঘটনাটা আমরা প্রচার করেছি, তাহলে আমাদের কাছেও অনেক ভালো লাগতো। আমরা হয়তোবা তার সুস্থতার জন্য দোয়া করতে পারতাম, শুধু আর কিছু করতে পারতাম না। তবুও এতটুকু তো করতে পারতাম। মৃত্যুর পরে হলেও ওনার ইচ্ছাটা পূর্ণ হয়েছে। আমরা ওনার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। প্রিয় লিসেনার্স, আমরা এই ঘটনার শুরুতে বলেছিলাম এই ঘটনাটি অনেক ধরনের মূল্যবোধের অবক্ষয়। চিন্তা করুন একবার,
কি ভয়ঙ্কর ব্যাপার। নিজের আপন মা তার ছেলের উপর জাদু করছে, ছেলের সংসার ভেঙে দেওয়ার জন্য জাদু করছে। ওদিকে পুষ্পাপুর ফুপু, তিনি কোনোভাবেই এনাদের ভালো দেখতে পারেন না। তারা আমেরিকাতে যাবে, তারা বড় হবে, আর্থিক অবস্থার উন্নতি হবে, এটা ওনারা পছন্দ করছেন না। একের পর এক কালো জাদু করেই যাচ্ছেন। এভাবে একটা মানুষকে শেষ করে দিলেন। আমরা এখনো ফেসবুকে বিভিন্ন সময় দেখি যে কালো জাদুর কারণে কোরআনে হাফেজকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। এই তো সেদিনই দেখলাম উত্তরার একটি মাদ্রাসার কোরআনে হাফেজকে কালো জাদু করে মেরে ফেলা হয়েছে। চিন্তা করুন একবার আমাদের কি ধরনের অবক্ষয় হয়েছে। আমি আবারও বলছি, এই ঘটনার মধ্যে এমন কিছু স্পর্শকাতর ব্যাপার ছিল সেটা আমি আসলে বলতে পারিনি। এটা বলাটা শোভনীয় হতো না। আপনারা অনেকটাই বুঝে নেবেন যে আরো কত ধরনের বিষয়গুলো এখানে থাকতে পারে।